আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম আমাদের ভার্সিটি মাস্টার ক্লাসের আজকের আইসিটির চ্যাপ্টার 3 এর লেকচার 3 তে। তো আমরা গত দুইটা লেকচারে আমরা আসলে এই চ্যাপ্টারে কি কি পড়েছি বলতো? আমরা মেইনলি এই চ্যাপ্টারের প্রথম যে পার্ট সংখ্যা পদ্ধতি, এই পার্টটা নিয়ে পড়াশোনা করেছি। তো এই পার্টটা নিয়ে আমাদের আরেকটা টপিক আজকে রয়ে গেছে, আজকে সেই টপিকটা আমরা আলোচনা করব। এবং তারপর আমরা ডিজিটাল ডিভাইসের যে কনসেপ্টটা, ডিজিটাল ডিভাইসে যাওয়ার আগে আমাদের বুলিয়ান অ্যালজেব্রাটা শিখতে হবে। তো আমরা বুলিয়ান অ্যালজেব্রাটা শিখে তারপর আমরা নেক্সট লেকচারে আমরা ডিজিটাল ডিভাইসে ঢুকবো। হ্যাঁ, তো এটাকে আমরা ডিজিটাল ডিভাইসের পার্ট বলতে পারি। বাট লেটস সি, তো মোটামুটি আর কি চ্যাপ্টারটাকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি, একটা ভাগ হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, আর একটা ভাগ হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো আজকে আমরা পড়বো হচ্ছে কোড, এবং কোড পড়ার মাধ্যমে আমাদের সংখ্যা পদ্ধতির পার্টটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা দেখি আমাদের আজকের লেকচারে আলোচ্য টাইপ সমূহ কি কি। তো ফার্স্টে দেখতে পাচ্ছ আমরা বিভিন্ন ধরনের কোড নিয়ে আলোচনা করব, এবং তারপর বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। তো বিভিন্ন ধরনের কোডের কথা যদি বলি, এটার গুরুত্ব 3 স্টার, বুলিয়ান অ্যালজেব্রার গুরুত্ব 3 স্টার। তোমরা যারা কলেজ লাইফে একটু একটু আইসিটি নিয়ে পড়াশোনা করে ফেলেছো অলরেডি, তারা আসলে জানো যে বুলিয়ান অ্যালজেব্রা অফকোর্স অনেক ইম্পর্টেন্ট, তাই না? আমি যেরকম বলেছিলাম যে নাম্বার কনভার্সনটা অনেক ইম্পর্টেন্ট, একইভাবে বুলিয়ান অ্যালজেব্রা অনেক ইম্পর্টেন্ট। আর বিভিন্ন ধরনের কোড, টপিকটা আসলে ছোট, ইম্পর্টেন্ট, অনেক কোয়েশ্চেন আসে, বাট টপিকটা ছোটই, সো ওটা আসলে অত সমস্যা হবে না। হ্যাঁ, তো চলো আমরা স্টার্ট করি আস্তে ধীরে। তো আমাদের এই কোডের ইয়াটা থেকে আমাদের এমসিকিউ কোয়েশ্চেন্স কোথায় কোথায় আসে দেখো। আরইউতে তো আমাদের এখন কোয়েশ্চেন আসে, তাই না? তো আরইউতে বিগত প্রত্যেক বছরই আসলে কোয়েশ্চেন আসছে, এবং জিএসটি তে যখন আইসিটি ইনক্লুডেড ছিল তখন আসলে 2 বছরই কোয়েশ্চেন্স আসছে। এছাড়াও হচ্ছে আমাদের খুলনা ইউনিভার্সিটি বা আরো অন্যান্য ইউনিভার্সিটিতে আমাদের মানে প্রতিনিয়তই কোয়েশ্চেন আসছে আর কি। মানে বুঝতে পারতেছি আমি যেটা বললাম, যে কোড থেকে কোয়েশ্চেন আসে, বাট টপিকটাই ছোট, তো তোমাদের অত সমস্যা হবে না। হ্যাঁ, তো আমরা ফার্স্টে কথা বলি যে বিভিন্ন ধরনের কোডের মধ্যে আমরা আসলে কি কি কোড নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা 3টা নাম দিছি মোটামুটি, একটা হচ্ছে বিসিডি আর একটা হচ্ছে আলফা নিউমেরিক। তো আমরা কোডগুলোকে মোটামুটি 2 ভাগে ভাগ করতে পারি। একটা ভাগকে আমরা বলতে পারি নিউমেরিক কোড, এবং আরেকটা ভাগকে আমরা বলতে পারি আলফা নিউমেরিক কোড। হ্যাঁ, একটা হচ্ছে নিউমেরিক কোড এবং আরেকটা ভাগকে আমরা বলতে পারি আলফা নিউমেরিক কোড। তো আইডিয়াটা হচ্ছে যে নিউমেরিক কোড এ আমরা হচ্ছে শুধুমাত্র নাম্বারগুলোকে কোডে কনভার্ট করি, আর আলফা নিউমেরিক কোডে আমরা অ্যালফাবেট এবং নাম্বার সবাইকে কোডে কনভার্ট করি। তো কোডের কনসেপ্টটা কি, মানে কোড মানে কি? কোনো কিছুকে কোডে কনভার্ট করাকে আমরা সাধারণত বলি এনকোড করা। হ্যাঁ, এনকোডিং। যে আমার একটা কথা আছে, আমি ফর এক্সাম্পল বললাম যে আমি একটা সেন্টেন্স বা একটা স্ট্রিং দিলাম। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি বললাম যে হ্যালো দেয়ার। হ্যাঁ, তো এটা একটা স্ট্রিং, রাইট? স্ট্রিং ওয়ার্ডটা আমরা কেন ইউজ করতেছি তোমরা চ্যাপ্টার 5 পড়লে বুঝতা, যে এরকম কয়েকটা ক্যারেক্টার মিলে যেটা তৈরি হয় এটা একটা স্ট্রিং। হ্যাঁ, তো আমরা হয়তো এটাকে একটা সেন্টেন্স, হ্যাঁ আমরা ইংরেজির ভাষায় একটা সেন্টেন্স বা 2টা ওয়ার্ড হ্যাঁ বলতে পারি, বা অনেকগুলো লেটার বলতে পারি। হ্যাঁ, তো এই যে অনেকগুলো লেটার, তো দেখো এইগুলা কি আসলে অ্যালফাবেটস, তাই না? অনেকগুলো অ্যালফাবেটস। তো এই অ্যালফাবেট গুলোকে আমরা কোডে কনভার্ট করতে পারি। আবার মনে করো তোমার কাছে একটা নাম্বার আছে, ফর এক্সাম্পল 204, এটাকে তুমি আসলে কোডে কনভার্ট করতে চাও। তো কোড মানে কি? কোড মানে হচ্ছে যে কম্পিউটার তো আসলে এই হ্যালো দেয়ার বুঝে না, কম্পিউটার তো আসলে 204 সংখ্যাটাও বুঝে না। কম্পিউটার আসলে যেটা বুঝে সেটা হচ্ছে 0 এবং 1। হ্যাঁ, এর কারণটা কি? কারণটা হচ্ছে কম্পিউটার আসলে একটা ডিজিটাল ডিভাইস। তো যে কোনো ডিজিটাল ডিভাইস আসলে ডিজিটাল, রাইট? যে কোনো ডিজিটাল ডিভাইস আসলে ডিজিটাল, তাই না? এই কারণেই তো নাম ডিজিটাল ডিভাইস। তো ডিজিটাল মানে হচ্ছে যেখানে আসলে আমরা শুধুমাত্র কিছু পার্টিকুলার স্টেপ বা কিছু পার্টিকুলার নির্দিষ্ট সংকেত নিয়ে আলোচনা করি। হ্যাঁ, কিছু স্পেসিফিক, মনে করো যে স্পেসিফিক সংকেত, ওকে, স্পেসিফিক সিম্বল। যেমন আমাদের কম্পিউটারের ক্ষেত্রে এই স্পেসিফিক সিম্বল দুটা হচ্ছে 0 এবং 1। অর্থাৎ কম্পিউটার যেহেতু একটা ডিজিটাল ডিভাইস, হ্যাঁ, সে চলে কিসে? কারেন্টের মাধ্যমে, ইলেকট্রিসিটির মাধ্যমে। তো ইলেকট্রিসিটির ক্ষেত্রে আমরা যখন কোন একটা সার্কিটে যাই, সেই সার্কিটের ভিতর যখন আমরা হাই ভোল্টেজ দিব, যখন সার্কিটের ভিতর আমরা হাই ভোল্টেজ দিব বা ইলেকট্রিসিটি থাকবে সার্কিটের ভিতর, হ্যাঁ, তখন সেটাকে আমরা ম্যাপ করব হচ্ছে আমাদের 1 এর সাথে। ওকে, এবং যখন আমরা সার্কিটের ভিতর লো ভোল্টেজ দিব, অর্থাৎ সার্কিটের ভিতর আমাদের কোনো কারেন্ট থাকবে না বা থাকলেও খুব কম কারেন্ট থাকবে, সেটাকে আমরা ম্যাপ করব আমাদের 0-র সাথে। তাহলে দেখো, আমরা কম্পিউটারকে আসলে 0 আর 1ও বুঝাইতে পারি না, টু বি অনেস্ট। কম্পিউটারকে আমরা হচ্ছে একটা সার্কিটের ভিতর হাই ভোল্টেজ দেই অথবা লো ভোল্টেজ দেই। তো যখন ওই সার্কিটের ভিতর হাই ভোল্টেজ থাকে, অ্যাজ ইন ওই সার্কিটের ভিতর, ওই তারের ভিতর, হ্যাঁ, ওই তারের ভিতর কারেন্ট আছে,
সো ওইটা হচ্ছে 1, ওই কারেন্টটার উপর ভিত্তি করে কম্পিউটার বিভিন্ন রকম লজিক নিয়ে কাজ করে। আবার যখন ওই তারের ভিতর, ওই সার্কিটের ভিতর ওই জায়গায় ভোল্টেজ নাই বা কারেন্ট নাই, তখন কম্পিউটার ওই জায়গাটাতে কাজ করে না, রাইট? তো এই কারণে এই জিনিসটাকে আমরা হচ্ছে আমাদের বোঝার সুবিধার্থে বলি, আচ্ছা সো কম্পিউটার 0 এবং 1 বুঝে। হ্যাঁ, টু বি অনেস্ট কম্পিউটার 0 আর 1ও বুঝে না, রাইট? কম্পিউটার আসলে কারেন্টের এক্সিস্টেন্স আছে অথবা কারেন্টের এক্সিস্টেন্স নাই এটাই বুঝে। সার্কিটগুলো এভাবেই বানানো। তো আমরা বুঝার সুবিধার্থে ওটাকে আমরা 0-1 এ চিন্তা করি যে হ্যাঁ আমরা তাইলে এখানে একটা 0 দিলাম বা এখানে একটা 1 দিলাম। সো কম্পিউটার যেহেতু 0 আর 1 বুঝে, এই কারণে আমরা আসলে এই বাইনারি নাম্বার সিস্টেমটা নিয়ে আসছিলাম, যে বাইনারি নাম্বার সিস্টেম হচ্ছে শুধুমাত্র 0 এবং 1 এর সমন্বয়ে চলে, তাই না? 0 এবং 1। তো বাইনারি নাম্বার সিস্টেমটা আনার রিজন আসলে এটাই যে একটা কম্পিউটারের ভিতর কিভাবে আমরা আমাদের পুরো জগৎটাকে এনকোড করে দিতে পারি। তো আবার ফেরত আসি, তাহলে এনকোড করা মানে কি? এনকোড করা মানে হচ্ছে যে হ্যালো দেয়ার লেখা, এটাকে আমরা সামহাও বাইনারিতে অর্থাৎ 0 এবং 1-এ, অর্থাৎ হাই ভোল্টেজ লো ভোল্টেজে আমরা কম্পিউটারকে সামহাও আমরা কিছু একটা দিয়ে আমরা বুঝাবো, এরকম 0-1 দিয়ে কিছু একটা দিয়ে বুঝাবো। তো এটাকে আমরা বলতেছি কোড করা। হ্যাঁ, এটাকে আমরা বলতেছি এনকোড করা। বা মনে করি যে 204, এই 204-কে আমরা সামহাও কম্পিউটারকে কোনো একটা বাইনারি দিয়ে বুঝাবো। হ্যাঁ, ফর এক্সাম্পল 1001 সামথিং। হ্যাঁ, আচ্ছা। তো এখন তোমরা ভাবতে পারো যে ভাই আমরা তো এই ডেসিমাল নাম্বার থেকে বাইনারির কনভার্সন শিখছি। সো ভাইয়া ডেসিমাল থেকে বাইনারি যে কনভার্সনটা, অর্থাৎ ডেসিমালের 204 কে বাইনারিতে প্রকাশ করলে যেটা হয় সেটা দিলেই কি হবে? সেটাও কি একরকম এনকোডিং? অ্যান্সারটা হচ্ছে না, আসলে সেটাও এনকোডিং না। কারণ যখন তোমরা আসলে মানে চিন্তা করো, যখন তোমরা আসলে কম্পিউটারের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছো, তখন এই 204 এটা আসলে 204 ডেসিমাল সংখ্যাটা আর থাকে না, এটা হয়ে যায় 2, একটা ক্যারেক্টার বা একটা লেটার, মানে কিবোর্ডের একটা বাটন হচ্ছে 2, এটা হয়ে যায় 0, এবং এটা হয়ে যায় 4, আলাদা আলাদা 4টা। হ্যাঁ, আলাদা আলাদা 3টা। সো আমাদের এমন কোনো এনকোডিং দরকার যেখানে 2 কে 0 কে 4 কে আলাদা আলাদা ভাবে আমরা প্রকাশ করতে পারবো। হ্যাঁ, বুঝতেই পারতেছো এটা অনেকটা বাইনারির মতোই, বাট আমরা পুরো 204-কে আসলে কনভার্ট করতে পারবো না, কারণ 204 তো কম্পিউটার একসাথে পায় না। সে পায় 2 একটা লেটার, তাই না? যে এইচ যেমন একটা লেটার, ই একটা লেটার, এল, এল ও, এখানে 5টা লেটার। সো 5টা লেটারকে সে 5টা এনকোড করবে। আবার স্পেস একটা লেটার, এটাকে একটা এনকোড করবে, এভাবে আর কি। সো 204 এটা আসলে 3টা এনকোড হবে, রাইট? 2-কে একটা এনকোড করবো, 0-কে একটা, 4-কে একটা। তো এগুলোর জন্য আমরা হচ্ছে 4 বিট এনকোডিং ইউজ করি। যাই হোক, তো পরে আসতেছি। বাট প্রথমে আর কি বোঝার চেষ্টা করো, তাইলে আমাদের ইনপুট হিসেবে আমরা মেইনলি বলতে পারি যে আমরা হচ্ছে নাম্বার ইনপুট দিতে পারি, আবার আমরা অ্যালফাবেট এবং নাম্বার দিতে পারি। তো প্রথম দিকে একদম কম্পিউটারের আদি যুগে যখন আসলে ইউজ করি, তো তখন শুধুমাত্র আর কি নাম্বারটা এনকোড করাটাই এনাফ ছিল। পরবর্তীতে মানুষ দেখলো যে না, কম্পিউটারের সাথে ইন্টারাকশন করতে গেলে আমরা অনেক কিছু লিখতে চাই, তাই না? অনেক কথা লিখতে চাই, অনেক কথা মানে ইনপুট দিতে চাই যেমন, আবার আউটপুটও দিতে চাই। সো কম্পিউটারকে এই কথাটা বোঝানোর জন্য আমাদের অ্যালফাবেটকে এনকোড করা দরকার, বা এটা আউটপুট পাওয়ার জন্য মানে ডিকোড করা দরকার, রাইট? কম্পিউটারের ভিতরে অ্যালফাবেট গুলো যেভাবে থাকবে সেটাকে আবার ডিকোড করে আউট করবো, রাইট? সো এনকোড আর ডিকোড এই দুইটা ওয়ার্ডের মিনিং যদি আমরা এখন বুঝতে পারি, যে এনকোড মানে হচ্ছে যে আমাদের এই হিউম্যান রিডেবল কোন একটা ফরম্যাট থেকে, হ্যাঁ, হিউম্যান রিডেবল ফরম্যাট মানে যে কোনো কিছু হতে পারে, এটা একটা অ্যালফাবেট নাম্বার, বাংলা ভাষা হতে পারে, ইংরেজি ভাষা, আরবি ভাষা, হোয়াটএভার, সেখান থেকে যদি আমরা কম্পিউটার রিডেবল, অর্থাৎ আমরা যদি 0 এবং 1-এ নিয়ে যাই কম্পিউটার রিডেবল, সেটাকে আমরা বলবো হচ্ছে এনকোড করা। কম্পিউটার রিডেবল, হ্যাঁ, সেটাকে আমরা বলবো হচ্ছে এনকোড করা। এই প্রসেসটা হচ্ছে এনকোড। ওকে, এই প্রসেসটা হচ্ছে এনকোড। আর তাহলে ডিকোড মানে কি? ডিকোড মানে কম্পিউটার রিডেবল ফরম্যাট থেকে আমরা যখন হিউম্যান রিডেবল ফরম্যাটে নিয়ে আসবো, এটাকে আমরা বলতেছি ডিকোড করা। তাহলে তোমরা আমাকে একটা বলতে পারবা যে আসলে আমাদের কম্পিউটারের সাথে আমরা আরো অনেক ডিভাইস ইউজ করি, রাইট? মনে করো যে মাউস বা কিবোর্ড, হ্যাঁ, বা আমাদের মাউস কিবোর্ড এগুলো আসলে ইনপুট ডিভাইস, তাই না? মাউস বা কিবোর্ড দিয়ে আমরা কম্পিউটারে ইনপুট দিই। আর কম্পিউটার থেকে যে আউটপুট পাই সেটা হচ্ছে মনিটরে পাই, তাই না? মনিটরে দেখি বা সাউন্ড বক্সে সাউন্ড শুনি, রাইট? এরকম বিভিন্ন জিনিস। তো আমাদের ইনপুট ডিভাইসে এনকোডিং করা হয় নাকি ডিকোডিং করা হয়, বা আউটপুট ডিভাইসে এনকোডিং করা হয় না ডিকোডিং করা হয়, এটা কি তোমরা বলতে পারবে আমাকে? আচ্ছা, সো তোমরা যদি অ্যান্সারটা তোমাদের মাথায় থেকে থাকে তাহলে আমার সাথে এখন মিলিয়ে নাও, যে আইডিয়াটা হচ্ছে আমরা যখন কম্পিউটারকে ইনপুট দেই তখন আমরা আসলে এনকোড করি, রাইট? আমরা আসলে যখন কম্পিউটারে কোনো কিছু ইনপুট দেই তখন আমরা এনকোড করি, বুঝছো? আর যখন আমরা কম্পিউটার থেকে কোনো আউটপুট নেই তখন আমরা আসলে ডিকোড করি। কারণ সহজ ভাষায়, তাই না? বুঝতে পারছো যে তুমি হয়তো বাংলাদেশ থেকে ইউএসএ তে যাবা, সো যখন তুমি বাংলাদেশ থেকে ইউএসএ তে যাবা তুমি টাকাকে ডলারে কনভার্ট করে নিয়ে যাবা। আবার ইউএসএ থেকে যখন বাংলাদেশে আসবা তখন ডলারটাকে টাকায় কনভার্ট করে নিয়ে আসবে, তাই না? সো আমরা মানুষ যখন কম্পিউটারকে কিছু বলি তখন আমরা এনকোড করে দিই। আমাদের কিবোর্ডে আমরা যখন লিখি এবিসিডি,
কিবোর্ড নিজেই সেটা এনকোড করে পাঠায় দেয়, কিবোর্ডের মধ্যে ফাংশন ইমপ্লিমেন্ট করা আছে। বা মাউস যখন আমরা নাড়াই, এই যে মাউসটা ডানে সরতেছে বামে সরতেছে, এটাও মাউস সামহাও এনকোড করে 0 1 দিয়ে কম্পিউটারকে জানায় দেয় যে মাউস কিন্তু ডানে বামে সরতেছে। সো কম্পিউটার ওভাবে আমাদের মাউসের কার্সারটা সরায়। আবার কম্পিউটার থেকে যখন কোনো আউটপুট আসে, যে আমাদের কোনো একটা স্ট্রিং, কোনো একটা গেম খেলতেছে, একটা মানে স্ক্রিন চলে আসছে, হ্যাঁ, তো সেই জিনিসটা হচ্ছে কম্পিউটার ডিকোড করে আমাদের মানে মনিটরে পাঠায়, কম্পিউটার 1 0 পাঠায় মনিটরে, মনিটর এই 1 0টাকে সামহাও কনভার্ট করে আমাদেরকে দেখায় যে এটা কিন্তু পাঠাইছে কম্পিউটার। হ্যাঁ, আচ্ছা, তাহলে আইডিয়া হচ্ছে যে এনকোডার ডিকোডার আমরা কম্পিউটারের সাথে ইন্টারাকশন করি কিভাবে। তো মোটামুটি আমরা আইডিয়া পেয়েছি যে আমাদের অ্যালফাবেট এবং নাম্বার দুইটাই আমাদের এনকোড করা দরকার। তোমাদের মনে একটা কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া অ্যালফাবেট ছাড়াও তো আমাদের আরো অনেক রকম সিম্বল থাকে, তাই না? হ্যাশ, স্টার, এক্সক্লেমেশন মার্ক, কোয়েশ্চেন মার্ক, অনেক রকম পাংচুয়েশন মার্ক থাকে। বা অ্যালফাবেট বলতে হয়তো আমি মানে শুধু ইংরেজি ভাষার কথা বলতেছি, ইংরেজি ছাড়াও অন্যান্য ভাষা থাকতে পারে। তো সেগুলো কিভাবে কনভার্ট করে, তো সেগুলো কিভাবে কনভার্ট করে, এজন্যই আমরা আসলে এই 3টা জিনিস নিয়ে আসলাম, যে আমরা নিউমেরিক নিউমেরিক যে কোডিং, নিউমেরিক কোডিং এর জন্য আমরা হচ্ছে একদম শুরুতে বিসিডি ইউজ করতাম। বিসিডি নামে একটা ছিল, বিসিডি ইউজ করতাম। তো আমরা বিসিডিটা পড়বো পরের স্লাইডে। অ্যালফা নিউমেরিকটা আমরা অ্যালফা নিউমেরিকে রাখছি। অ্যালফা নিউমেরিকের আন্ডারে আমরা অনেক রকম এনকোডিং ইউজ করি। একটা নাম হচ্ছে আস্কি, আমরা আস্কিটা দেখবো একটু ডিটেইলসে। তারপর আমরা হচ্ছে ইবিসিডিক ইউজ করি, ইবিসিডিক। হ্যাঁ, এটা ইউজ করা হয়তো আগে, এখন ইউজ করা হয় না। ইবিসিডিকটা হচ্ছে আগে আইবিএম কম্পিউটার গুলোতে ইউজ করতো, পরবর্তীতে ওটা অত ফেমাস হয় নাই, আস্কিটা ফেমাস হয়েছে। সো আস্কিটা ওয়ার্ল্ড ওয়াইড ছড়ায় পড়ছে আর কি, বুঝছো? এই আর কি। আর এই যে ইউনিকোডও আসলে একটা অ্যালফা নিউমেরিক কোড, ইউনিকোডও একটা অ্যালফা নিউমেরিক কোড। হ্যাঁ, কিন্তু ইউনিকোডের বিশেষত্ব কি, ওই যে আমাদের এই যে আস্কি ইবিসিডি এগুলো যেগুলো বলতেছি, এগুলো শুধুমাত্র ইংরেজির জন্য আসলে বানানো হয়েছিল। পরবর্তীতে মানুষ বুঝতে পারলো যে না, সব ভাষারই তো আসলে আমাদের এনকোড বা ডিকোড করা দরকার, তাই না? সো এই কারণে পরে ইউনিকোড চলে আসলো। ইউনিকোডে চাইনিজ যে ভাষা, মানে ম্যান্ডারিন তো অনেক ডিফিকাল্ট ভাষা, বুঝোই, আমি জানি না তোমরা জানো কিনা। সো ম্যান্ডারিন কেও আসলে এনকোড করা পসিবল। হ্যাঁ, তোমরা এটা দেখতে পারো, বুঝছো, যে ম্যান্ডারিন কে কিভাবে কম্পিউটার এনকোড করে, বা আমরা যেরকম বাংলা টাইপ করি, ইংরেজি টাইপ করি, ম্যান্ডারিন ভাষাটায় মানে টাইপ করা ইজ ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, তো ওরা আসলে কিভাবে জিনিসটাতে অ্যাকাস্টমড হয়েছে। হ্যাঁ, এবং ওদের ভাষা কিন্তু চেঞ্জ হয়েছে, বুঝছো, কয়েকশো বছর আগেও মনে হয় এরকম ওরা চেঞ্জ করছে ওর ভাষাটা। ঠিক আছে, কত বছর আগে আমার মনে নেই, তোমরা এগুলো দেখতে পারো মানে আগ্রহ থাকলে আর কি। হ্যাঁ, মানে ম্যান্ডারিনে হচ্ছে তোমার এরকম একটা সিম্বল দিয়ে, ওদের থাকে না এরকম সিম্বল সামথিং, ঠিক আছে, এরকম একটা সিম্বল দিয়ে একটা ওয়ার্ড বুঝায়। হ্যাঁ, নট নেসেসারিলি একটা সিম্বল মানে একটা লেটার। আমরা যেরকম একটা সিম্বল একটা লেটার বুঝাই, অ আ ক খ এ বি সি ডি, ওদের একটা সিম্বল মানে একটা ওয়ার্ড, একটা মিনিং, বুঝছো? তো এগুলাকে আসলে কিবোর্ডে টাইপ করা ভেরি ডিফিকাল্ট, ওরা ওভাবে জিনিসটা করে নিচ্ছে। যাই হোক, সো ইউনিকোডের আন্ডারে সব আছে। সো আমরা মোটামুটি শিখলাম যে এনকোড করা মানে কি, ডিকোড করা মানে কি। হ্যাঁ, কম্পিউটার কি বুঝে, কম্পিউটার হাই ভোল্টেজ লো ভোল্টেজ বুঝে। আমরা 2 রকম কোড শিখবো, 2টা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নিউমেরিক, একটা হচ্ছে আলফা নিউমেরিক। নিউমেরিকের আন্ডারে আমরা শিখবো বিসিডি কোড, বিসিডির ফুল ফর্ম বলতেছি একটু পর। আর আলফা নিউমেরিকের আন্ডারে আমরা শিখবো হচ্ছে আস্কি, ইবিসিডিক এবং ইউনিকোড। ওকে, আচ্ছা, তো চলো আমরা স্টার্ট করি। তো প্রথমেই যদি আমরা চলে আসি আমাদের বিসিডি কোডে। হ্যাঁ, এখানে যদি আমরা দেখি, হ্যাঁ, বিসিডির আগে আমরা একটু দেখবো হচ্ছে এই যে কোডিং সিস্টেমটা। হ্যাঁ, কোডিং সিস্টেমটা। আচ্ছা, তো দেখো এই জিনিসটা তোমাদের কাছে কতটা ক্লিয়ার আই এম নট শিওর। তো একটু খেয়াল করে দেখো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ডেসিমাল, এখানে লেখা হচ্ছে ডেসিমাল, এখানে লেখা হচ্ছে হেক্সাডেসিমাল, এখানে লেখা অক্টাল, আর এখানে লেখা ক্যারেক্টার। হ্যাঁ, CHAR, ক্যারেক্টার। তো আমাদের বিভিন্ন রকম ক্যারেক্টার যে আছে, বিভিন্ন রকম ক্যারেক্টারের কোরেসপন্ডিং কোডটা এখানে দেওয়া আছে। যেমন আমাদের এইখানে আসলে এই ক্যারেক্টারের ঘরটা খালি। তো এটা খালি থাকার রিজন হচ্ছে যে এখানে কিছু সিস্টেম সিম্বল ইউজ করা হয়, কিছু সিস্টেম সিম্বল বা সিস্টেম ক্যারেক্টার ইউজ করা হয়, যেগুলো হচ্ছে সিস্টেমের ইন্টারনাল কাজে। মানে ফর এক্সাম্পল একটা কম্পিউটারের নিজস্ব আর কি, যে মনে করো যে ব্যাক স্পেস, এটা একটা সিস্টেম সিম্বল, তাই না? তুমি ব্যাক স্পেস চাপতেছো, ডিলিট চাপতেছো। হ্যাঁ, তো এগুলো হচ্ছে সিস্টেম সিম্বল, যেগুলো আসলে হিউম্যান রিডেবল না। এগুলা মানে কিবোর্ড আর কম্পিউটার নিজেদের মধ্যে কমিউনিকেট করে। হ্যাঁ, এখানে কয়টা আছে দেখো, আমাদের ডেসিমালটাই যদি আমরা দেখি শুধু 0 থেকে 31, সো টোটাল আমাদের 32টা থাকে সিস্টেম সিম্বল। হ্যাঁ, সিস্টেম সিম্বল কয়টা? 32টা। এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। হ্যাঁ, সিস্টেম সিম্বল কয়টা? 32টা। ওকে, এরপর 32-এর পর থেকে যদি আমরা দেখি, এখানে 32-এর পর থেকে এই যে মানে 31-এর পর থেকে 32। হ্যাঁ, মানে 0 থেকে স্টার্ট, তো সো 0 থেকে 31, 32টা চলে গেল, তো এরপর 32। সো 32 হচ্ছে একটা স্পেস, একটা স্পেস। স্পেস একটা হিউম্যান রিডেবল, এই কারণে এটা আমরা লিখছি। এগুলো আসলে হিউম্যান রিডেবল না দেখে আমরা লিখিনি আর। তো স্পেস, এরপর এক্সক্লেমেশন মার্ক, সমান চিহ্ন, হ্যাশ, হ্যাঁ, ডলার, হ্যাঁ, পার্সেন্ট মার্ক। তো এরকম আমাদের সব পাংচুয়েশন মার্ক গুলো এখানে চলে আসছে। হ্যাঁ, এরপর 0 থেকে
9 পর্যন্ত এখানে চলে আসছে। তারপর আরো কিছু পাংচুয়েশন মার্ক, তারপর এখানে আমাদের এ থেকে স্টার্ট হয়েছে, ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড পর্যন্ত, আবার কিছু পাংচুয়েশন মার্ক, তারপর আমাদের স্মল এ থেকে শুরু হয়ে এই যে স্মল জেড পর্যন্ত, তারপর কিছু পাংচুয়েশন মার্ক। তো এইটা হচ্ছে টোটাল আমাদের সিম্বল গুলো। তো এই যে দেখলাম ছবিটা, এটা কিসের বলতো? এইটা আসলে আমাদের আস্কি, এটাকে আমরা বলি হচ্ছে আস্কি টেবল। হ্যাঁ, এটাকে আমরা বলি আস্কি টেবল, এটা হচ্ছে আমাদের আস্কি। আস্কি, ওকে। তো আস্কি হচ্ছে মোস্টলি 7 বিটের, 7 বিট, অর্থাৎ প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা কনভার্ট করব 7টা বাইনারিতে। প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা কনভার্ট করব 7টা বাইনারিতে। যেমন আমি যখন তোমাকে বলবো ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ এর কোরেসপন্ডিং 7টা বাইনারি লেটার চলে আসবে। হ্যাঁ, ওই 7টা বাইনারি লেটার কি হবে? ডেসিমালের 65 এর ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, আমরা ডেসিমালে লিখছি যেন আমাদের বুঝতে সুবিধা হয়, মুখস্থ রাখতে সুবিধা হয়, বাট কম্পিউটারকে আসলে আমরা ওই 65 এর কোরেসপন্ডিং বাইনারিটাই পাঠাবো। ওকে, তাহলে আজকে হচ্ছে 7 বিটের। তাহলে আমাকে বলো তো যে 7 বিটের হইলে 2 টু দি পাওয়ার 7টা সিম্বল থাকবে না টোটাল? কারণ আমরা জানি যে 7টা ঘর, 7 বিট মানে কি 7টা ঘর, 1 2 3 4 5 6 7। প্রত্যেকটা ঘরে যেহেতু বাইনারি, প্রত্যেকটা ঘরে 0 বসতে পারে, 1 বসতে পারে, 0 বসতে পারে, 1 বসতে পারে। তাহলে প্রত্যেকটা ঘরে পসিবিলিটি কত, বা প্রত্যেকটা ঘরে আসলে মানে আমাদের সিম্বল আছে করে 2টা করে করে, যেখানে 0 বা 1, 0 বা 1, তার মানে এখানে 2টা পসিবিলিটি প্রথম ঘরে, দ্বিতীয় ঘরেও 2টা পসিবিলিটি, 3 নাম্বার ঘরেও 2টা পসিবিলিটি, 0 বা 1। এভাবে 7টা ঘরে কি 2টা করে পসিবিলিটি। তাহলে আমাদের টোটাল পসিবিলিটি কত? 2 ইন্টু 2 ইন্টু 2, এভাবে 7 বার আমি 2 মাল্টিপ্লাই করবো। তো 7 বার 2 কে মাল্টিপ্লাই করলে আমরা পাবো 2 টু দি পাওয়ার 7, যে আমাদের 2টা পসিবিলিটি, 2টা পসিবিলিটি, 2টা, এরকম 7টা ঘর, রাইট? আচ্ছা, তো এটা হয়তো তোমরা পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারে শিখে আসছো। হ্যাঁ, আমাদের ম্যাথে ছিল, অথবা শিখো নাই, তোমাদের তো আসলে শর্ট সিলেবাস, বাট যাই হোক, হাউএভার। তো এরপর দেখো যে 2 টু দি পাওয়ার 7 সিম্বলটা মানে আসলে 128টা, 128টা। সো আমরা যদি 0 থেকে স্টার্ট করি, 0 থেকে স্টার্ট করি, আমরা শেষ করব হচ্ছে 127। 2 টু দি পাওয়ার 7 মানে 128, সো 0 থেকে স্টার্ট করলে 127 শেষ হবে। ক্লিয়ার? সো টোটাল 2 টু দি পাওয়ার 7 অর্থাৎ 128টা সিম্বল। আচ্ছা, তো এখন এই 128টা সিম্বলের মধ্যে আমাদের কিছু কিছু সিম্বল মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, কি কি আমাদের মুখস্থ রাখতে হবে ভাইয়া তোমাদেরকে বলে দিচ্ছি। যে আমাদের 48 হচ্ছে 0, 48 হচ্ছে 0, আমাদের 65 হচ্ছে ক্যাপিটাল এ, আর আমাদের 97 হচ্ছে স্মল এ। আমি যদি এখানে একটু লিখে দেই তোমাদের সুবিধার্থে, যে আমাদের 48 হচ্ছে আমাদের 0, আমাদের 65 হচ্ছে ক্যাপিটাল এ, আর আমাদের 97 হচ্ছে স্মল এ। হ্যাঁ, এই 3টা জিনিস আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে এই 3টা জিনিস যদি আমরা মুখস্থ রাখি, তাহলে এখন তোমরা আমাকে বলো তো যে ভাইয়া, তাহলে আমাদের, আমি যদি ডেসিমালে বলি হচ্ছে 7, তাহলে 7 এর কোরেসপন্ডিং, 7 এর কোরেসপন্ডিং আজকে কত হবে? কিভাবে করবো আমরা? যে ভাইয়া 0 এর কোরেসপন্ডিং আজকে হচ্ছে 48। হ্যাঁ, একটু খেয়াল করো যে 48 বলতেছি আমরা, মুখে বলতেছি 48, বা আমরা হেক্সাডেসিমালে দেখাইছি, অক্টালে দেখাইছি, বাইনারিটা দেখাই নেই, বাইনারিটা অনেক বড় হবে, বাট মুখে বলতেছি 48, কিন্তু অ্যাকচুয়ালি কম্পিউটার কাছে তো আর 48 যাবে না, 48 এর যে বাইনারিটা ওটা যাবে আর কি। তো ওটা তো আমাদের মুখস্থ রাখতে পারবো না, কারণ আমরা 48 বলতেছি, 65 বলতেছি। ওকে, তো যাই হোক, 0 এর কোরেসপন্ডিং যদি হয় 48, তাহলে 7 এর কোরেসপন্ডিং কত হবে? কিভাবে করবো? যে ভাইয়া এগুলো তো সিরিয়ালে আছে 0 থেকে 9, তাহলে 0 যদি হয় 48, তারপর 0 এর পর 7 কত? যে 0 1 2 3 4 5 6 7, নাকি? তার মানে মানে 0 এর পর 7 ঘর পরে তো 7, রাইট? তাহলে আমি এই যে 48 এর সাথে 7 যোগ করব, 48 এর সাথে 7 যোগ করব, তাই না? 48 এর সাথে 7 যোগ করলে আমাদের কত হয়? 55। তার মানে 7 এর কোরেসপন্ডিং আজ কি হবে হচ্ছে 55। এখানে যদি দেখো তোমরা 7 এর কোরেসপন্ডিং 55। তাহলে শুধু স্টার্টিংটা মুখস্থ রাখলে তুমি পরে সবগুলো পেরে যাবে 0 থেকে 9 পর্যন্ত, তাই না? তো একইভাবে আমাদের ক্যাপিটাল এ হচ্ছে 65। তো আমি যদি তোমাকে বলি যে ভাইয়া তাহলে ক্যাপিটাল সি, যেটা ক্যাপিটাল সি কত হবে? তো ভাই ক্যাপিটাল এ হচ্ছে 65, আর মানে এ হচ্ছে প্রথম, আর সি হচ্ছে 3 নাম্বার, তাই না? এ তো প্রথম লেটার, আর সি হচ্ছে 3 নাম্বার লেটার। তো তাহলে 65 66 67, তাই না? 67 হচ্ছে আমাদের সি হবে। আবার যদি আমি বলি ক্যাপিটাল এ হচ্ছে 97, তাহলে আমাদের স্মল ই কত হবে? ই, স্মল ই। তাহলে এটা যেহেতু 97, তাহলে এ থেকে ই তে যাইতে আমাদের 4 ঘর যাওয়া লাগে। তাহলে 97 থেকে ই তে যেতে, মানে এ থেকে ই তে 4 ঘর না, এরপর বি সি ডি ই 4 ঘর। তাহলে 97 এর পর 98 99 100 101, রাইট? ই হচ্ছে 101। বুঝতে পারছো? সো তুমি শুধু স্টার্টিং গুলো মুখস্থ রাখলেই হবে। ওকে, আচ্ছা। এটার পাশাপাশি আরেকটা জিনিস তোমার মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো লেটারের
ক্যাপিটাল এবং স্মল এর মধ্যে ডিফারেন্স কত। যেমন আমাদের দেখো যে ক্যাপিটাল এ হচ্ছে 65 আর স্মল এ হচ্ছে 97। তো এদের মধ্যে ডিফারেন্স আসলে কত? এদের মধ্যে ডিফারেন্স আসলে 32। তোমরা যদি হিসাব করে দেখো যে 65 এর সাথে 32 যোগ করলে 97 পাই। তার মানে আমরা বলতে পারি যে ক্যাপিটাল এ এর সাথে আমরা যদি 32 যোগ করি, ক্যাপিটাল এ এর সাথে আমরা যদি 32 যোগ করি তাহলে আমরা স্মল এ পাবো, তাই না? ক্যাপিটাল এর সাথে আমি যদি 32 যোগ করি আমি আসলে স্মল এ পাবো, তাই না? এরকম আসলে শুধু এর জন্যই না, সবার জন্যই প্রযোজ্য। আমি যদি বলি যে ভাই আমি ক্যাপিটাল জি এর সাথে 32 যোগ করলে আমি আসলে স্মল জি পাবো। ওকে, একইভাবে আমি যদি ক্যাপিটাল জেড এর সাথে 32 যোগ করলে আমি আসলে স্মল জেড পাবো। বুঝছো? সো এটা হচ্ছে আইডিয়া যে আমাদের প্রত্যেকটা লেটারের ক্যাপিটাল এর সাথে 32 যোগ করলে আমি আসলে স্মল লেটারটা পাবো। হ্যাঁ, তো এটা এভাবেই বানানো হয়েছে যেন 32 হয়, মানে অন্য লেটারও হইতে অন্য হইতে পারতো, 10 যোগ করে হইতে পারতো, তো 32 রাখছে কারণ জানো 32 হচ্ছে বাইনারিতে 2 এর মাল্টিপল, তাই না? ফার্স্ট হচ্ছে 1 2 4 8 16 32, তার মানে 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32। সো এটা একটা মানে বাইনারি স্ট্রিং আর কি। 1 এর পর হচ্ছে অনেকগুলা জিরো, 5টা জিরো, 1 এর পর 4টা জিরো, রাইট? না 5টা জিরো না, 4টা জিরো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো হোয়াটএভার, তো এটা হচ্ছে আর কি আমাদের ঘটনা। হ্যাঁ, তাহলে আমরা 4টা জিনিস মুখস্থ রাখবো এখানে। এক হচ্ছে আমাদের জিরো কোথ থেকে স্টার্ট হয়, 2 হচ্ছে ক্যাপিটাল এ কোথ থেকে স্টার্ট হয়, 3 হচ্ছে স্মল এ কোথ থেকে স্টার্ট হয়, আর 4 নাম্বার হচ্ছে যে ক্যাপিটাল এর সাথে 32 যোগ করলে আমরা স্মল লেটার গুলো পাবো। ওকে, তাহলে এটা চলে গেল আমাদের আজকি। আজকে আমাদের শেষ। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড আজকে আমরা পড়লাম এতক্ষণ। স্ট্যান্ডার্ড আজকে যেটা আমরা ইউজ করতাম বা করি সেটা হচ্ছে আসলে 7 বিটের। এরপর আরেকটা আজকে আসছিল সেটা হচ্ছে 8 বিটের। হ্যাঁ, 8 বিটের একটা আজকে আসছিল বা মানে আসছে আর কি, ওটা ইউজ করা হয় যে এই লেটার গুলোর বাইরে আরো কিছু পাংচুয়েশন মার্ক টার্ক ইউজ করার জন্য। তো যাই হোক হোয়াটএভার, এখন আসলে রিয়েল লাইফে সবচেয়ে বেশি ইউজ করা হয় হচ্ছে তোমার ইউনিকোড আর কি, যে বললাম সব ভাষা লেটার যেহেতু আছে, তো ওই দিকে আমরা যাবো আস্তে আস্তে। হ্যাঁ, আচ্ছা এই যে চলে আসলাম আমরা ইউনিকোডে। তো ইউনিকোডে দেখো যে ইউনিকোডটা হচ্ছে আসলে 16 বিটের। আমরা আজকিতে দেখছি 7 বিট এবং 8 বিট। তো 7 বিটের ক্ষেত্রে দেখছো তোমরা যে 7 বিটে ওই ইংরেজি অ্যালফাবেটের লেটার গুলো আর কিছু পাংচুয়েশন মার্ক বা সিস্টেম সিম্বল এড করতে করতেই 7 বিটের 128টা সিম্বল আমাদের শেষ। তো এই কারণে ইউনিকোড নিয়ে আসা হইলো যেটা হচ্ছে 16 বিটের। তো 16 বিট হইলে এটাতে আসলে কতগুলা সিম্বল পসিবল? এটাতে 2 টু দি পাওয়ার 16টা সিম্বল পসিবল, তাই না? 2 টু দি পাওয়ার 16টা সিম্বল, এটা কিন্তু হিউজ। 2 টু দি পাওয়ার 16 অনেক। এবং এর ভ্যালুটা যদি আমি তোমাদেরকে বলি, তোমরা ক্যালকুলেটর করে দেখতে পারো 65,500 সামথিং। হ্যাঁ, আমি তোমাদেরকে দেখাই ক্যালকুলেটরে করে, বাই দ্য ওয়ে। এখানে যদি আমরা দেখি যে 2 টু দ্য পাওয়ার অফ 16, হ্যাঁ 2 টু দ্য পাওয়ার অফ 16 আমাদের আসতেছে হচ্ছে 65,536। ঠিক আছে, 65,536। সো এটা হচ্ছে আমাদের টোটাল সিম্বল 65,536। আচ্ছা আচ্ছা, ওকে। সো 65,536। ওকে, 65,536। তার মানে আমরা বলতে পারি যে 0 থেকে স্টার্ট করে 65,535 পর্যন্ত। হ্যাঁ, 0 থেকে স্টার্ট করে 65,535 পর্যন্ত। আচ্ছা, এখন দেখো যে আমরা তাহলে ইউনিকোড বুঝলাম 16 বিটের। তো ইউনিকোডের 16 বিটের মধ্যে আসলে পৃথিবীর সব ভাষার সব লেটার বা আমরা বলতে পারি অক্ষর, হ্যাঁ সব ভাষার সব বর্ণ লেটার আসলে ইউনিকোডের অন্তর্ভুক্ত। হ্যাঁ, এবং ভবিষ্যতে যদি আরো কোনো ভাষা টাষা আসে তেমন, সেগুলো আসলে অ্যাড করা সম্ভব। আসবে না অফকোর্স ভাষা, বাট যাই হোক আর কি। সো এটাই আর কি। হ্যাঁ, মানে এটা হিউজ, 65,536টা সিম্বল হিউজ। বুঝতে পারতেছো, বাংলাতে আছে 50টা, রাইট? বাংলাতে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলা 50টা, আরো কিছু পাংচুয়েশন মার্ক আছে না, বিসর্গ এই সেই যুক্তাক্ষর, এগুলা মিলা খুব বেশি না। তো এরকম ভাষা আছে কয়টা, দেশ আছে কয়টা, জাতি আছে কয়টা, খুব বেশি না। তো 65,536 ইজ এনাফ। ওকে, তো এই কারণে ইউনিকোডটা এভাবে বানানো হয়েছে। ইউনিকোডের বেশ কিছু ভ্যারিয়েশনও তোমরা বিভিন্ন সময় হয়তো দেখবা, যে UTF-8, হ্যাঁ, বা UTF-16, এরকম তোমরা হয়তো নাম শুনবে। এগুলো হচ্ছে ইউনিকোডের 16 বিটটার 8 বিট ভার্সন, একটা সংক্ষিপ্ত ভার্সন বা 16 বিটের ভার্সন। হ্যাঁ, এরকম বিভিন্ন জায়গায় দেখবা, হোয়াটএভার। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইউনিকোড। তাহলে আমরা আজকে শিখলাম ইউনিকোড শিখলাম। এখন হচ্ছে তোমাদেরকে একটু ডিসকাস করবো বিসিডি নিয়ে, যে বাইনারি কোডেড ডেসিমাল। বিসিডির ফুল ফর্ম হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। যে ভাই আমরা ফার্স্ট হচ্ছে অ্যালফা নিউমেরিক গুলো দেখে ফেললাম,
যে অ্যাকচুয়ালি আসলে কি ইউজ করা হয়। হ্যাঁ, কিবোর্ডে একসময় ইউজ করা হতো আস্কি, এখনো ইউজ করা হয়। ইউনিকোড সব জায়গায় ইউজ হয়। ঠিক আছে, তুমি যত ওয়েবসাইট যত জায়গায় দেখো তোমাদের, আমি জানি না তোমরা হয়তো ছোটবেলায় এরকম ফেস করছো কিনা, যে ছোটবেলায় অ্যান্ড্রয়েড আসার আগে যেই টাইপের ফোন আমরা ইউজ করতাম ওগুলাতে আসলে খুব ভালো, বা অ্যান্ড্রয়েডেও খুব ভালো আসলে বাংলা লেখা দেখা যেত না, বুঝছো? মানে দেখা যেত বিভিন্ন ওয়েবসাইটে গেলে বা ফেসবুকে গেলে, হ্যাঁ, বাংলা লেখা বোঝা যাইতো না ভালো। তো বাংলা লেখা বোঝার জন্য আমরা হচ্ছে বিভিন্ন রকম টেকনিক অ্যাপ্লাই করতাম, রাইট? এই রিজনটা হচ্ছে যে ইউনিকোড জিনিসটা আর কি তখন সব জায়গায় ইমপ্লিমেন্টেড ছিল না, সব মোবাইলে সবকিছু। এখন সব জায়গায় ইউনিকোড ইমপ্লিমেন্টেড। তো তুমি যে কোনো ওয়েবসাইটে যে কোনো জায়গায় গেলেই আসলে খুব সহজেই বিভিন্ন ভাষার লেটার দেখো, মানে ইংলিশ ছাড়াও চাইনিজ, হ্যান ত্যান, যত রকম ভাষা, রাশিয়ান টাশিয়ান, সব ভাষার লেটারই তুমি ইজিলি দেখতে পারো। এবং হয়তো তোমাকে সাজেস্ট করে যেটা ট্রান্সলেট করে দিব কিনা, হ্যাঁ, গুগল থেকে এরকম প্রম্পট আসে না। বাট যাই হোক, বাট আগে কিন্তু এরকম ছিল না। সো ইউনিকোড আসলে খুব বড় একটা ব্লেসিং, বুঝছো, সব ভাষার সব রকমের মানুষের জন্য। হ্যাঁ, তো বাইনারি কোডের ডেসিমাল কিভাবে কাজ করে, এটা হচ্ছে আমাদের একটা নিউমেরিক কোড, রাইট? আমরা শুরুতেই কথা বলছি, এটা একটা আমাদের নিউমেরিক কোড। হ্যাঁ, নিউমেরিক কোড। তো এই নিউমেরিক কোডের আন্ডারে আমরা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর হচ্ছে 9, এই এই 9টা, এই 10টা, 8 আর হচ্ছে 9, এই 10টা ডিজিটকে আমরা হচ্ছে বাইনারিতে কনভার্ট করতে চাই। হ্যাঁ, আমাদের ডেসিমালে কয়টা ডিজিট আছে? ডেসিমালে আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম ডেসিমাল মানে 10, সেটাতে 10টা ডিজিট, এর বেজ হচ্ছে 10। তো এগুলাকে যদি কনভার্ট করতে চাই, দেখো যে 9 এর করেসপন্ডিং বাইনারি কত? তোমাদের হয়তো মনে নাই, আমি একটু বলে দেই। 9 এর করেসপন্ডিং বাইনারি হচ্ছে 1001। তাহলে এটা লিখতে আমাদের 4টা বিট লাগলো, তাই না? 4টা বিট। তাহলে আমাদের এর ছোট যেগুলো আছে সবগুলাতে আসলে আমরা এই কারণে 4টা বিট ইউজ করবো। হ্যাঁ, 4 বিট করে থাকবে, কারণ কোনোটা 4 বিট কোনোটা 3 বিট হলে সমস্যা, তাই না? ওটা আসলে এনকোড করে ফেললা, কিন্তু পরে আবার ডিকোড করবা কেমনে, তাই না? তো মিসম্যাচ হয়ে যাবে, তুমি কেমনে বুঝবা যে এই 4টা পর এই আবার 3টা, বুঝছো? সেই কারণে আমরা সবগুলাকে 4টা কনভার্ট করি। হ্যাঁ, তাহলে আমাদের জিরো আসলে কি হবে বলো? জিরো হবে 0, 0, 0, 0। আমাদের 1 হবে হচ্ছে 0, 0, 0, 1। 2 হবে হচ্ছে 0, 0, 1, 0। 3 হবে 0, 0, 1, 1। 4 হবে হচ্ছে 0, 1, 0, 0। তো এই কনভার্সন গুলো আমরা আগেই দেখছি। হ্যাঁ, তোমাদেরকে বলছিলাম যে প্র্যাকটিস করলে হয়তো মুখস্থ হয়ে যাবে কোনো এক সময়। হ্যাঁ, বাট হাউএভার 7 হবে হচ্ছে 0, 1, 1, 1। আর 8 হবে হচ্ছে 1, 0, 0, 0। ওকে, এই হচ্ছে আমাদের কনভার্সন। ওকে, পুরো কনভার্সনটা। তো এখন দেখো যে আমরা হচ্ছে যদি এটা কনভার্সন করতে পারি, হ্যাঁ, তাহলে তোমার কাছে আসলো যে ভাইয়া 5, 2, 3, এটা হচ্ছে ডেসিমালে আছে। হ্যাঁ, এটা হচ্ছে ডেসিমালে আছে। তাহলে এটাকে তুমি যদি বিসিডি তে কনভার্ট করো, সেটা কি হবে দেখো তো। বিসিডি তে কনভার্ট করলে দেখো 5 এর জন্য 4টা বিট থাকবে, সো 0, 1, 0, 1। 2 এর জন্য 4টা থাকবে একইভাবে, 0, 0, 0, 1। আর 3 এর জন্য 4টা থাকবে, যে 0, 0, 1, 1। এই পুরাটা মিলে হচ্ছে তোমার বিসিডি। হ্যাঁ, এটা কিন্তু বাইনারি না, বিসিডি কিন্তু বাইনারি না, রাইট? এটা বাইনারি কোডের ডেসিমাল, অর্থাৎ আমরা বাইনারির মতোই কোডিং করলাম। অফকোর্স বাইনারিতে কোডিং করতে হবে, বিকজ কম্পিউটার তো 0, 1 ছাড়া বুঝে না। বাট আমরা প্রত্যেকটা ক্যারেক্টারকে বা প্রত্যেকটা লেটারকে বা প্রত্যেকটা ডিজিটকে আলাদা আলাদা ভাবে এনকোডিং করলাম। এবং যেহেতু আমাদের ম্যাক্সিমাম 9, আর 9 এর জন্য 4 বিট লাগে, সেই কারণে এর ছোট যতগুলো আছে সবাইকে আমরা 4 বিট করে দিলাম। তো এইভাবে তোমাকে যদি বলে যে ভাইয়া তাহলে তুমি এই কাজটা করো, যে তোমাকে আমি বললাম 1, 0, 0, 0, হ্যাঁ, 0, 1, 0, 1, 0, 1, 1, 1, হ্যাঁ, এইটা বিসিডি তে আছে, এটাকে তুমি কনভার্ট করবা হচ্ছে ডেসিমালে। তাহলে তুমি পারবা না। তুমি জানো যে ভাই বিসিডি হলে আমাকে 4টা করে নিতে হবে। সো এই 4টা, এই 4টা আর এই 4টা। তাহলে 1, 3টা শূন্য, এটা হবে আসলে 8, এটা হবে আসলে 5, আর এটা হবে আসলে 7। তাহলে এটা হচ্ছে আমাদের ডেসিমাল। ওকে, সো এরকম কনভার্সন তুমি পারবা। তোমাকে যদি বলি যোগ করতে বিয়োগ করতে, তুমি পারবা, তাই না? করতে পারবে না, এটাই আর কি। হ্যাঁ, আচ্ছা। সো আইডিয়া হচ্ছে এরকমই। তাহলে এরপর আমরা চলে যাই হচ্ছে আমাদের পরের সেগমেন্টে, যেখানে আমরা কিছু এমসিকিউ নিয়ে কথা বলবো। তো দেখো আমাদের এই এমসিকিউটা আসছে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে 21-22 সালে। ওকে, তো এখানে কি বলছে, খুবই সহজ একটা কোয়েশ্চেন, যে বাংলা বর্ণমালা কোন কোডের অন্তর্ভুক্ত? আমরা জানি যে আমাদের যে ইউনিকোড, এই ইউনিকোডের আন্ডারে আসলে সব ভাষার সব বর্ণমালা অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপর প্যারিটি বিট কোডিং ব্যবহার করা হয় কোথায়? আচ্ছা, তো তোমাদেরকে একটু বলি যে আমরা যখন আস্কি পড়েছিলাম, যে আস্কি আসলে শুরুতে ইউজ করা হইতো হচ্ছে 7 বিট। 7 বিট। তো এই 7 বিটের সাথে পরবর্তীতে এক্সট্রা একটা প্যারিটি বিট অ্যাড করা হয়। হ্যাঁ, এক্সট্রা একটা প্যারিটি বিট অ্যাড করা হয়। তো এক্সট্রা প্যারিটি বিট অ্যাড করার কারণে আমাদের হয়ে গেল হচ্ছে আজকে কত বিট? 8 বিট। এখন প্যারিটি মানে কি? প্যারিটি মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের এরর ডিটেকশন এবং এরর কারেকশন দুইটা কাজেই কাজে লাগে। এরর
ডিটেকশন মানে ভুল শনাক্ত করা, এরর ডিটেকশন ভুল শনাক্ত করা, এবং এরর কারেকশন, দুইটা কাজেই কাজে লাগে, এরর ডিটেকশন এবং এরর কারেকশন। ওকে, তো তোমাদের যদি প্যারিটি বিট নিয়ে আগ্রহ থাকে যে প্যারিটি কিভাবে কাজ করে, তোমরা 3blue1brown একটা চ্যানেল আছে 3b1b, হ্যাঁ 3blue1brown এর এরর কারেকশনের ভিডিওটা দেখতে পারো ইউটিউবে, খুবই ছোট একটা ভিডিও এবং খুবই ইনফরমেটিভ, 15-16 মিনিটের একটা ভিডিও। ঠিক আছে, তোমরা মানে বুঝতে পারবা যে আসলে মানে জিনিসগুলা মানে ইঞ্জিনিয়ারিং আসলে কোথায় চলে গেছে, বুঝছো, এগুলো অনেক অনেক সফিস্টিকেটেড এবং অনেক মজার। হ্যাঁ, যে তুমি আসলে একটা ছবি পাঠাইতেছো, তাই না, তুমি মনে করো আমাকে হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠাইলা, এখন হোয়াটসঅ্যাপে যে ছবিটা আসলো এখানে তো ভুল হয়ে যেতে পারে, তাই না, 0101, তাহলে এটা তো ওয়্যারলেস মিডিয়ামে আসছে, তাই না, তো যে কোনো এক জায়গায় আসলে একটু ভুল হয়ে যেতেই পারে, তাই না, যে একটা 1 চেঞ্জ হয়ে 0 হয়ে গেল, বা দুইটা 0 চেঞ্জ হয়ে 1 হয়ে গেল, একটা 1 0 হয়ে গেল, এদিকে একটা 0 1 হয়ে গেল, তো এরকম ছোটখাটো ভুল হইতেই পারে। তো এই যে ভুলটা হবে, এই এররটা ডিটেক্ট করে এবং এররটা নিজে নিজেই কারেক্ট করে ফেলার মানে ইয়েটা কি, এবং এটা মানে খুব মজার, তোমরা দেখতে পারো, বুঝছো। আচ্ছা, সো নান্দালেস তোমাদের আসলে এত সময় নেই পড়ালেখা করার, তো এরপর আমরা যাই হচ্ছে এই দুইটা কাজ করতে পারি। তো প্যারিটি আসলে দুই প্রকার, একটা হচ্ছে ইভেন প্যারিটি আর একটা হচ্ছে অড প্যারিটি। আমাদের লেভেলে আমরা আসলে প্যারিটির যে কাজটা শিখবো সেটা হচ্ছে শুধু এরর ডিটেকশন, আমাদের লেভেলে আমরা এরর কারেকশন শিখবো না। হ্যাঁ, তো ইভেন প্যারিটি আর অড প্যারিটি কিভাবে কাজ করে, ইভেন প্যারিটি আর অড প্যারিটি যেভাবে কাজ করে, যে ইভেন প্যারিটির কাজ হচ্ছে সে ইভেন বানায়, পুরো জিনিসটাকে ইভেন বানায়। তোমরা তো জানো যে ইভেন মানে হচ্ছে জোড় আর অড মানে হচ্ছে বিজোড়, ইভেন মানে জোড়, অড মানে বিজোড়, আর অড প্যারিটি হচ্ছে পুরো জিনিসটাকে অড বানায়। কিভাবে বানায় দেখো, আমি তোমাকে একটা কোড দিলাম 7 বিটের, যে 0 1 0 1 1 1 0 0, 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেছে, আমরা একটা জাস্ট কেটে দিই। তো এটা হচ্ছে আমার 7 বিট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 7 বিট। তো এই 7 বিটের সাথে আমরা এক্সট্রা একটা প্যারিটি বিট যোগ করবো। হ্যাঁ, প্যারিটি বিট, প্যারিটি বিটটা আমরা সামনেও দিতে পারি, পিছনেও দিতে পারি। হ্যাঁ, এটা আর কি ইয়ার উপর, ডিসিশনের উপর ডিপেন্ড করে, যাই হোক আমরা পিছনেই দিলাম। সো এই যে এক্সট্রা প্যারিটি বিটটা নিলাম, তো আমরা যদি ইভেন প্যারিটি চিন্তা করি, ইভেন প্যারিটি চিন্তা করি, সে ফর এক্সাম্পল আমরা ইভেন প্যারিটি নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, এটা হচ্ছে মানে আগেই ডিসকাস করে নেয়, মনে করো আমার আমার মোবাইল থেকে তোমার মোবাইলে একটা জিনিস পাঠাবো ব্লুটুথে বা শেরিটে, সো আমার মোবাইল আর তোমার মোবাইল যখন কানেক্ট হয় তখন তারাই ইয়ে করে নেয় যে আমরা হচ্ছে ইভেন প্যারিটি ইউজ করবো। হ্যাঁ, তারা নিজেরা কথা বলে নেয়, কমিউনিকেট করে নেয়, সো ইভেন প্যারিটি দিয়ে পাঠায়। হ্যাঁ, আবার কমিউনিকেট করে নেয় যে আমরা হচ্ছে অড প্যারিটি ইউজ করবো। হ্যাঁ, সো এটা আর কি কথা বলে নেয় আগেই, মানে দুইটা ডিভাইস। তো আমরা যদি ইভেন প্যারিটি ইউজ করি, তাহলে দেখো এখানে কয়টা 1 আছে, 1 2 3 4, 4টা 1 কিন্তু আছে। কয়টা 1 আছে বলতো, 4টা 1 আছে। সো নাম্বার অফ 1 কে ইভেন বানায়। হ্যাঁ, আমি একটু আসলে এটা লেখা উচিত ছিল, নাম্বার অফ 1 কে ইভেন বানায়, নাম্বার অফ 1 কে অড বানায়। দেখো এখানে আসলে আমাদের 4টা 1 আছে। হ্যাঁ, 4টা 1, তাহলে 4টা 1 যেহেতু আছে, 4 4 কি অলরেডি ইভেন না, 4 তো অলরেডি ইভেন, তাহলে এটাকে কি আর ইভেন বানানোর দরকার আছে, দরকার নাই, তাহলে এখানে আমরা একটা 0 দিয়ে দিলাম। বুঝতে পারছো, কিন্তু সেম জিনিসটা, এটাই যদি আমাদের অড প্যারিটি হইতো, এই সেম জিনিসটা, হ্যাঁ এই সেম জিনিসটা যদি আমাদের অড প্যারিটি হইতো, তাহলে আমাদের কাজ কি, নাম্বার অফ 1 কে অড বানাবো। সেখানে 4টা আছে, 4টা তো আসলে কি, 4টা তো আসলে অড না, 4টা তো ইভেন, 4 মানে তো একটা জোড় সংখ্যা, তাহলে এখানে আরেকটা 1 দিয়ে এখানে কত হয়ে গেল, তাহলে 5, 5টা 1, তার মানে এটা একটা অড নাম্বার। ঠিক আছে, 5টা 1 মানে এটা একটা অড নাম্বার। বুঝতে পারছো, সো এই কারণে এদের আসলে এদের নাম ইভেন প্যারিটি আর অড প্যারিটি। যে ইভেন প্যারিটি হচ্ছে পুরো নাম্বার অফ 1 কে ইভেন রাখে, আর অড প্যারিটি নাম্বার অফ 1 কে অড রাখে। বুঝছো, এই আর কি। আর এছাড়াও আসলে অন্যভাবেও চিন্তা করতে পারো, যে লাস্টে 0 মানে যাই হোক, ওটা চিন্তা করার দরকার নেই। বাট যাই হোক, আরেকটা জিনিস চিন্তা করতে পারো তুমি, সেটা হচ্ছে যে আমাদের কি বলে এটাকে, যে নাম্বার অফ 1 কে যদি আমি ইভেন বানাই বা অড বানাই, তাহলে আমার লাভ কি। যে ভাই আপনি বলতেছিলেন যে আমরা প্যারিটি ইউজ করে এরর ডিটেক্ট করতে পারি, এরর কারেকশন আমাদের সিলেবাসে নাই, বাট এরর ডিটেক্ট করতে পারি। তো এরর ডিটেক্টটা কিভাবে করবো, দেখো আমি যখন এই জিনিসটা মনে করো এই ইভেন প্যারিটিতে আমি মনে করো যে আরেকটা ডিভাইসে পাঠাইলাম, ইভেন প্যারিটিতে আমি আরেকটা ডিভাইসে পাঠাইলাম, আরেকটা ডিভাইসে সেন্ড করলাম। হ্যাঁ, তো সেন্ড করার সময় আমাদের এই যে 0 1 0, তারপর 3টা 1, এই 3টা 1-এর জায়গায় মনে করো এই 0, এই 1টা 0 হয়ে গেল, এই যে 1টা এটা 0 হয়ে গেল, আর লাস্টে আমাদের প্যারিটি, হ্যাঁ প্যারিটি একসাথে থাকবে, এটা 0 হয়ে গেল। তাহলে দেখো আমাদের একটা ভুল হয়ে গেল না, পাঠানোর সময় আমাদের একটা 1 হচ্ছে 0-তে কনভার্ট হয়ে গেল। হ্যাঁ, একটা 1 0-তে কনভার্ট হয়ে গেল। তাহলে এই ভুলটা আমরা ডিটেক্ট করব কিভাবে, আমরা জানি যে আমাদের লাস্টের বিটটা হচ্ছে প্যারিটি বিট, লাস্টের বিটটা হচ্ছে আমাদের প্যারিটি বিট, পি বিট।
তাহলে দেখো আমরা জানি যে এটা ইভেন প্যারিটি, আগেই ডিসকাস করে নিব, তাই না? আমরা জানি যে এটা ইভেন প্যারিটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আছে একটা, দুইটা, তিনটা ওয়ান। যেহেতু তিনটা ওয়ান আছে আর আমাদের ইভেন প্যারিটি বলতেছে 0, তার মানে ওয়ান আসলে জোড় সংখ্যক থাকার কথা। সো এখানে আসলে জোড় সংখ্যক ওয়ান নাই। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এটা আসলে ভুল হয়ে গেছে, তাই না? এটা পাঠানোর সময় একটা ভুল হয়েছে। আমরা এররটা ডিটেক্ট করতে পারলাম যে একটা এরর হয়েছে, এটা ডিটেক্ট করতে পারলাম। একটা ওয়ান যদি 0 হয় বা একটা 0 যদি 1 হয়, তাহলে আমাদের কি মানে চারটা ওয়ান ছিল, তো একটা ওয়ান যদি 0 হয়ে যায় 3টা হয়ে গেল, বা একটা 0 যদি 1 হয়ে যায় তাহলে 4টার জায়গায় 5টা হয়ে গেল, তাই না? তাহলে আমরা এটা ডিটেক্ট করতে পারলাম। তাহলে আমাকে একটু বলো তো যে আমরা একটা প্যারিটি বিট দিয়ে কয়টা এরর ডিটেক্ট করতে পারি? একটা প্যারিটি বিট দিয়ে কয়টা এরর ডিটেক্ট করতে পারি? আমার যদি একটা 1 0 হয়, আবার আরেকটা 0 যদি 1 হয়ে যায়, তাহলে ওটাকে আমি ডিটেক্ট করতে পারবো? দুইটা চেঞ্জকে আমি ডিটেক্ট করতে পারবো? পারবো না। সো আমরা আসলে একটা প্যারিটি বিট দিয়ে আমরা আসলে এক বিট এরর ডিটেক্ট করতে পারি, এক বিট এরর ডিটেক্ট করতে পারি, যে একটা প্যারিটি বিট দিয়ে আমরা এক বিটের এরর ডিটেক্ট করতে পারি, যে একটা বিট চেঞ্জ হইলে আমরা বুঝতে পারবো। কিন্তু যদি দুইটা বিট চেঞ্জ হয়, দুইটা 1 0 হয়ে গেল, বা একটা 0 1 হলে একটা 0 1 0 হয়ে গেল, ঠিক আছে, বা দুইটা 0 1 হয়ে গেল, হোয়াটএভার, 2 বিট এরর হইলে ধরতে পারবো না। আবার 3 বিট এরর হইলে ধরতে পারবো, ট্রু। 3 বিট এরর হইলে ধরতে পারবো, এটাও ট্রু। হ্যাঁ, মানে বিজোড় সংখ্যক আসলে ধরতে পারবো, বাট মেইনলি ধরা হয় যে একটা প্যারিটি বিট দিয়ে আমরা একটা বিট, হ্যাঁ, যদিও 3 বিট 5 বিট ধরতে পারবো আমরা, হ্যাঁ। তো এত আসলে চেঞ্জ হয় না, বুঝতে পারছো? একটা ছোট্ট একটা মানে স্ট্রিং, এরকম একটা স্ট্রিং এ বা 100 200 লেটার স্ট্রিং এ, হ্যাঁ, মানে ভুল হওয়ার সম্ভাবনা তো অনেক কম, বুঝতেই পারতেছো। নাহলে তো প্রতিদিনই ভুল হইতো। ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম, বাট এত ভুল হয় না। তো এই কারণে আমরা মোটামুটি 2 বিট পর্যন্ত ইমাজিন করি যে হ্যাঁ 2 বিট বা 3 বিট ম্যাক্সিমাম ভুল হইতে পারে, এর বেশি আসলে ভুল হয় না। ওকে, তো অনেক কিছু পড়ায় ফেললাম। এখন আমরা আবার কোয়েশ্চেন আসি যে প্যারিটি বিট কোডিং ব্যবহার করা হয় কিসে? তো দেখো এখানে আমাদেরকে বলতেছে যে প্যারিটি বিট কোডিং ব্যবহার করা হয় ত্রুটি সংশোধনেও, ত্রুটি শনাক্তকরণে, তার মানে ক ও খ উভয়। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, হ্যাঁ, অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার, ক ও খ উভয়। ঠিক আছে, আচ্ছা। ইউনিকোড একটি 16 বিট কোড, তাই না? ইউনিকোড আসলে 16 বিট, এটা আমরা সবাই জানি। আচ্ছা, তারপর নিচের কোনটি 16 বিটার কোড? ইউনিকোড হচ্ছে 16 বিটের, হ্যাঁ, ইউনিকোড 16 বিটের। আচ্ছা, বাংলা বর্ণমালা কোন কোডের অন্তর্ভুক্ত? বাংলা বর্ণমালা হচ্ছে ইউনিকোডের অন্তর্ভুক্ত। আচ্ছা, একই কোয়েশ্চেন অনেক জায়গায় আসছে। বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য কোন কোড ব্যবহার করা হয়? ইউনিকোড ব্যবহার করা হয়, বুঝছো? আচ্ছা, ইউনিকোড ব্যবহার করে কতগুলো অক্ষর লেখা সম্ভব? 2 টু দি পাওয়ার 16, তাই না? 2 টু দি পাওয়ার 16, এটা কি, এটা হচ্ছে তখন হবে মানে 0 থেকে 2 টু দি পাওয়ার 16 -1 পর্যন্ত, রাইট? যেমন আমরা বলছিলাম যে 0 থেকে 65,535 পর্যন্ত, তাহলে টোটাল কয়টা হইলো? টোটাল হচ্ছে 65,536টা, 2 টু দি পাওয়ার 16, বুঝছো? এটাই আর কি। আচ্ছা, প্যারিটি বিট কত প্রকার? প্যারিটি বিট 2 প্রকার, তাই না? ইভেন প্যারিটি আর হচ্ছে অড প্যারিটি। আচ্ছা, একটি স্ট্যান্ডার্ড ASCII কোড, স্ট্যান্ডার্ড ASCII কোড হচ্ছে 7 বিট, তাই না? 7 বিট। আচ্ছা, কোনটি নিউমেরিক কোড? এই তিনটাই হচ্ছে আলফা নিউমেরিক, এটা হচ্ছে নিউমেরিক, তাই না, শুধু নাম্বারের জন্য। আচ্ছা, ইউনিকোড কত বিটের? ইউনিকোড 16 বিটের। আচ্ছা, তো দেখতেই পাচ্ছ যে এই টপিকটা থেকে আসলে খুব সহজ সহজ কোয়েশ্চেনই আসছে। হ্যাঁ, খুব সহজ সহজ কোয়েশ্চেনই আসছে। আমি যে বলতেছিলাম টপিকটা ছোটই এবং খুব সহজ সহজ কোয়েশ্চেনই আসে। আমরা মেইনলি অনেক পড়াশোনা করলাম, ASCII নিয়ে অনেক কিছু পড়লাম, আর হচ্ছে প্যারিটি নিয়ে অনেক কিছু পড়লাম, হ্যাঁ। আদারওয়াইজ আমাদের বিসিডিও আসলে ইজি, আর ইউনিকোডও আসলে ইজি। ওকে, আচ্ছা, এরপর আমরা চলে যাই যে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা থেকে। তো বুলিয়ান অ্যালজেব্রা টপিকে যেহেতু ঢুকলাম, এখানে দেখো বুলিয়ান অ্যালজেব্রা থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, হ্যাঁ, প্রতি বছর বিভিন্ন জায়গায় প্রচুর কোয়েশ্চেন আসে, এবং এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। এই টপিকটা পরবর্তী সব টপিকের জন্যই কাজে লাগে। তো এই টপিকটা আসলে 3 স্টার না দিয়ে আমরা 300 স্টার দিতে পারি, মানে দ্যাট মাচ ইম্পর্টেন্ট। বুলিয়ান অ্যালজেব্রা না পারলে তুমি এই বুলিয়ান অ্যালজেব্রার পর আরো যে টপিকগুলো আছে, ডিজিটাল ডিভাইস, হ্যান যাই আছে, তার কিছুই পারবো না বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে সব। তো বুলিয়ান অ্যালজেব্রার জিনিসটা কি? হ্যাঁ, দেখো, বুলিয়ান অ্যালজেব্রা জিনিসটা আসছে যে আমরা একদম শুরুতে ডিসকাস করছি বিভিন্ন রকম নাম্বার সিস্টেম নিয়ে, ডেসিমাল, বাইনারি, এগুলো নিয়ে। তারপর একটু আগে আমি তোমাকে বললাম যে কম্পিউটার আসলে 0 আর 1 ছাড়া কিছু বুঝে না। কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বুঝে না। তাহলে কম্পিউটারের ভিতরে আমি কি এমন কোনো অ্যালজেব্রা বা এমন কোনো বীজগণিত বা এমন কোনো লজিক কি আমি ইউজ করতে পারবো যেটা 0 1 ছাড়া অন্যান্য জিনিসের উপর চলে? বা ফর এক্সাম্পল কম্পিউটারকে আমি বলতে পারবো যে যদি এটা হয় তাহলে এটা হবে, এই কথাটা কি সে বুঝবে? যে আমি বললাম বাংলায়, ইংলিশে, হোয়াটএভার, ইফ এটা দেন ওটা, যদি এটা হয় সেটা, এটা একটা লজিক এরকম, হ্যাঁ, যে এটা হইলে এরকম, না হইলে এরকম। তো এই এই জিনিসগুলো কি কম্পিউটার বুঝবে না? কম্পিউটার আসলে বুঝে 0 1। সো আমাদেরকে সামহাও
আমরা যে লজিক নিয়ে চিন্তা করতেছি, কম্পিউটার যেহেতু ইন্টেলিজেন্ট, কম্পিউটার বিভিন্ন লজিক্যাল কাজ করতে পারে, যে এটা হইলে এটা করে, হ্যাঁ মাউস এদিকে সরাইলে এদিকে সরে। গেম খেলি যে আমরা কিবোর্ডে একটা বাটন প্রেস করলে গাড়ি সামনে যাইতেছে, তাই না, বা পিছনে যাইতেছে, তাহলে এটা একটা লজিক কম্পিউটারের ভিতর, যে ওই কিটা প্রেস হয়েছে তাইলে এটা চলবে, এই হবে, এটা প্রেস হয়েছে এটা চলবে। তো এগুলো তো বিভিন্ন লজিক, রাইট, যে এটা হইলে এটা হবে, ওটা না হইলে ওটা হবে না, সবই তো লজিক। তো এই যে লজিক গুলা, এগুলা কি কম্পিউটারকে আমরা এরকম বাংলা ইংলিশে বললে তো সে বুঝবে না, সে তো আসলে বোকা মানুষ, মানে মানুষ না, সরি, বোকা। তো এখন তাইলে কম্পিউটারকে আসলে কিভাবে বলতে হবে? কম্পিউটারকে আমরা 0 আর 1 দিয়ে বুঝাবো সামহাও, এবং এই 0 আর 1 দিয়ে যে কম্পিউটারকে বুঝাবো, এই জিনিসটাকে আমরা বলি বুলিয়ান অ্যালজেব্রা। ঠিক আছে, বুলিয়ান অ্যালজেব্রা, যে আমরা কম্পিউটারকে 0 আর 1 দিয়ে যে লজিকটা বুঝাই, এটাকে আমরা বলি বুলিয়ান অ্যালজেব্রা, বা আমরা এটাকে বলি লজিক্যাল অ্যালজেব্রা। হ্যাঁ, লজিক্যাল অ্যালজেব্রা, যে কম্পিউটারকে আমরা যে লজিকটা দিই, লজিক্যাল অ্যালজেব্রা। সো কম্পিউটারকে বোঝানো ছাড়াও বুলিয়ান অ্যালজেব্রার আরো অনেক কাজ আছে। বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন লজিক নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, বিভিন্ন লজিক নিয়ে কাজ করতে পারি, যে মানে ট্রু ফলস এই কনসেপ্ট গুলো নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, এটা কম্পিউটারকে বুঝাইতেও কাজে লাগে। হ্যাঁ, যে ট্রু মানে কি? ট্রু মানে কম্পিউটারের ওই সার্কিটের মধ্যে কারেন্ট আছে। ফলস মানে কি? ওই কম্পিউটারের ওই সার্কিটের মধ্যে কারেন্ট নাই। ঠিক না? তাহলে ট্রু আর ফলস, ট্রু আর হচ্ছে ফলস। তাহলে আমরা একটু আগে বললাম যে ট্রু মানে কারেন্ট আছে, তার মানে এটা হচ্ছে হাই ভোল্টেজ, তাই না? ফলস মানে কারেন্ট নাই, তার মানে এটা লো ভোল্টেজ। আর হাই ভোল্টেজকে আমরা আবার আমাদের বোঝার সুবিধা 1 দিয়ে লিখতে পারি, লো ভোল্টেজকে আমরা আমাদের বোঝার সুবিধার্থে 0 দিয়ে লিখতে পারি, তাই না? তো আবার কম্পিউটারের ভিতর হাই ভোল্টেজ মানে হচ্ছে সাধারণত 2 ভোল্ট থেকে 5 ভোল্ট দেওয়া হয়, আর লো ভোল্টেজ মানে সাধারণত 0 ভোল্ট থেকে 0.8 ভোল্ট মনে হয় দেওয়া হয়। হ্যাঁ, 0 ভোল্ট থেকে 0.8 ভোল্ট, এরকম আর কি, বুঝছো? আচ্ছা, তো যখনই আর কি 2 ভোল্ট থেকে 5 ভোল্টের মধ্যে একটা ইনপুট সে পাবে, সে বুঝবে যে এটা হাই ভোল্টেজ, এটা হচ্ছে 1, ওটার বেসিসে তার সার্কিট চলবে। ওকে, তাহলে আমরা বুলিয়ান অ্যালজেব্রায় যদি এন্টার করি, দেখো যে বুলিয়ান অ্যালজেব্রায় আমরা যদি ধ্রুবক নিয়ে কথা বলি, ধ্রুবক, তাহলে বুলিয়ান অ্যালজেব্রার ধ্রুবক আসলে কে কে? ধ্রুবক আসলে ট্রু এবং ফলস, বা ধ্রুবক আসলে 0 এবং 1, এই দুইটাই হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার দুইটা ধ্রুবক। আর যদি আমরা চলক নিয়ে কথা বলি, বুলিয়ান অ্যালজেব্রায় চলক কে কে আছে? বুলিয়ান অ্যালজেব্রায় আমরা যদি একটা চলক ইউজ করি, ফর এক্সাম্পল এ বা বি বা এক্স ইউজ করলাম, হ্যাঁ, বা আমরা ইউজ করলাম হচ্ছে এম, এরকম যে কোনো চলক যদি আমরা ইউজ করি, তাহলে এই চলকের ভ্যালুগুলো আসলে কি কি হইতে পারে? 0 অথবা 1, তাই না? বি যদি একটা চলক নেই, এটার ভ্যালু কত হইতে পারে? 0 অথবা 1। আমরা যখন এভাবে লিখি, মানে নর্মাল বীজগণিতে, যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, সেখানে কিন্তু আসলে বিভিন্ন সংখ্যা হইতে পারে। এক্স এর ভ্যালু 10 হইতে পারে, 105 হইতে পারে, বা 200/3 হইতে পারে, যে কোনো মান হইতে পারে, কিন্তু এগুলো তো নর্মাল বীজগণিত। কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় আমাদের সম্ভাবনা আছে কি ট্রু আর ফলস, মানে 0 আর 1। আমরা যখনই কোনো চলক নিব, সেটার ভ্যালু ইদার 0 হবে অথবা 1 হবে, বুঝতে পারছো? আচ্ছা, সো এ কারণে আমরা একটা সিম্বল ইউজ করি, সেটা হচ্ছে এ প্রাইম, এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মানে কি? এ কমপ্লিমেন্ট মানে এর উল্টাটা। যেমন আমাদের এ যদি হয় হচ্ছে 0, তাহলে আমাদের এ কমপ্লিমেন্ট হবে হচ্ছে 1। আবার আমাদের এ যদি হয় 1, আমাদের এ কমপ্লিমেন্ট হবে হচ্ছে 0। সো এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এর উল্টাটা, যে সে নিজে যদি 0 হয় তাহলে কমপ্লিমেন্ট মানে 1, সে নিজে যদি 1 হয় কমপ্লিমেন্ট মানে 0। ওকে, তাহলে এই গেল আমাদের দুইটা লজিক, যে ট্রু ফলস 0 1, সরি, ট্রু হচ্ছে 1, ফলস হচ্ছে 0, আর কমপ্লিমেন্ট শিখলাম। তো এছাড়াও আমরা হচ্ছে আরো দুইটা জিনিস ইউজ করি। টোটাল আমরা তিনটা জিনিস ইউজ করি। একটা হচ্ছে নট, যেটাকে আমরা মাত্র কমপ্লিমেন্ট বললাম, হ্যাঁ, এটা আবার টুস কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে মিলাই ফেলো না। আর একটা হচ্ছে এন্ড, আর একটা হচ্ছে অর। ঠিক আছে, এন্ড এবং অর। তো নট মানে কি? নট মানে হচ্ছে উল্টাটা, রাইট, কমপ্লিমেন্ট, 1 হইলে 0, 0 হইলে 1। এন্ড মানে কি? এন্ড মানে হচ্ছে যে আমাদের দুইটাই যদি 1 হয়, হ্যাঁ, বোথ, দুইটা জিনিসের মধ্যে, মানে বোথ, হ্যাঁ, দুইটা জিনিস দিব আমরা, দুইটাই যদি 1 হয়, তাহলে আমাদের আউটপুট হবে হচ্ছে 0। এন্ড মানে হচ্ছে আমাদের বোথ 1 হলে আউটপুট হবে হচ্ছে 1। আর অর মানে হচ্ছে যে কোনো একটা 1 হইলে আউটপুট হবে হচ্ছে 1। হ্যাঁ, যে কোনো একটা 1 হইলে আউটপুট হবে 1।
তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এন্ড এবং অর এর মানে কি। তো এখন যদি আমরা সামনে যাই যে এন্ড এবং অর দিয়ে আমরা কি কি করতে পারি, তো দেখো এন্ড এবং অর দিয়ে আমরা হচ্ছে যে কাজগুলো করি, নট হচ্ছে ইউনারি, বুঝছো? এগুলো আসলে একটু মানে ফাস্ট পেসে পড়াচ্ছি তো। দেখো এই জিনিসগুলো হচ্ছে নট মানে হচ্ছে ইউনারি, মানে সেটা একটার উপর কাজ করে, হ্যাঁ। যেমন এ নট বি নট একটার উপর কাজ করে, ঠিক আছে। এন্ড আর অর হচ্ছে আসলে বাইনারি, মানে বাইনারি ওয়ার্ডটার মানে হচ্ছে এটা দুইটার উপর কাজ করে। যেমন আমি তোমাকে বললাম যে এক এবং এন্ড জিরো, দুইটা জিনিসের মাঝখানে, হ্যাঁ। তাহলে দুইটাই যদি ওয়ান হয় তাহলে আউটপুট ওয়ান, বাট যে কোনো একটা জিরো হলে আউটপুট জিরো। কিন্তু আমি যদি দুইটাই ওয়ান দিতাম তাহলে আমাদের আউটপুট হয়ে যেত হচ্ছে ওয়ান। ওকে, তো এই যে এন্ড, এটা আসলে এন্ড লেখে না সবসময়, এই কারণে কি করে এখানে আমরা হচ্ছে ডট ইউজ করি, গুণ। এন্ড মানে হচ্ছে গুণ, গুণ দিয়ে বুঝাই আমরা, যে এন্ড মানে অনেকটা গুণ, গুণের মতো, হ্যাঁ, গুণ। একইভাবে অর, যেটা অর, এটাকে আমরা হচ্ছে অর লিখি না, যেমন যে কোনো একটা ওয়ান হইলেই আউটপুট ওয়ান, তাই না? যে কোনো একটা, দুইটার মধ্যে একটা ওয়ান, তার মানে আউটপুট ওয়ান। কিন্তু দুইটাই যদি জিরো হয় তাহলে আউটপুট জিরো, যে কোনো একটা ওয়ান হইলে ওয়ান, হ্যাঁ। তো এটাকে আমরা আসলে অর দিয়ে লিখি না, এটাকে আমরা যোগ দিয়ে লিখি, মানে যোগ দিয়ে বুঝাই অর, হ্যাঁ, যোগ দিয়ে বুঝাই হচ্ছে অর, ঠিক আছে, যোগ দিয়ে বুঝাই। তাহলে এখন যদি আমরা এখানে চলে আসি, দেখো আমাদের কিছু বুলিয়ান অ্যালজেব্রার যোগের ক্ষেত্রে কি হয়, দেখো আমরা যদি যে কোনো চলকের সাথে জিরো যোগ করি তাহলে কি হবে, আমাদের চলকটা যাই ছিল আগে সেটার সাথে যদি আমি জিরো অর করি তাহলে কি হবে আমাদের চলকটা যা ছিল তাই থাকবে, তাই না? কারণ চলকটা নিজে যদি জিরো হয় তাহলে জিরো আর জিরো অর করলে জিরো হবে, সো যা ছিল তাই। চলকটা নিজে যদি ওয়ান হয় তাহলে ওয়ান আর জিরো অর করলে ওয়ান হবে, সো চলকটা নিজে যা ছিল জিরো অর করলে তাই থাকবে, জিরো অর করলে কোনো চেঞ্জ আসবে না। একইভাবে আমরা যদি ওয়ান এন্ড করি তাহলে কোনো চেঞ্জ আসবে না, আমরা যদি ওয়ান এন্ড করি, কোনো একটা চলকের সাথে যদি ওয়ান কে এন্ড করি তাহলে কোনো চেঞ্জ আসবে না। এর উল্টাটা কি, উল্টাটা হচ্ছে কোনো কিছুর সাথে যদি আমি ওয়ান অর করি তাহলে ওয়ান হয়ে যাবে, কারণ আমরা জানি যে কোনো একটা ওয়ান হইলেই আউটপুট ওয়ান। সো এ যাই হোক, জিরো হোক ওয়ান হোক, এটা তো ওয়ান, এটা তো ওয়ান, তাহলে ওয়ান যদি অর করে দেই তাহলে অবশ্যই রেজাল্ট ওয়ান হবে, তাই না? আচ্ছা, আর উল্টাটা কি, গুণের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে হচ্ছে যে এ জিরো, যে কোনো কিছুর সাথে যদি আমি জিরো এন্ড করি তাহলে আমার আউটপুট জিরো হয়ে যাবে, কারণ আমাদের দুইটা ওয়ান হইতে হবে। এন্ড এর ক্ষেত্রে আউটপুট যদি ওয়ান হইতে হয় তাহলে আমাদের দুইটাই ওয়ান হইতে হবে। এখন এ নিজে কি আমি জানি না, এটা তো একটা চলক, কিন্তু আমি তো জিরো দিয়ে দিছি, তার মানে দুইটা তো ওয়ান হইতে পারতেছে না, তাই না? আমাদের একটা তো জিরো হয়ে গেছে, তার মানে আউটপুট জিরোই হবে। একইভাবে পরের গুলাও তুমি যদি দেখো যে নিজের সাথে নিজেকে অর করলে নিজেকেই পাওয়া যায়, আবার নিজের সাথে নিজেকে এন্ড করলে নিজেকেই পাওয়া যায়, হ্যাঁ। এটা তুমি চিন্তা করে দেখতে পারো যে জিরো জিরো হলে জিরোই হবে, ওয়ান ওয়ান হলে ওয়ানই হবে, জিরো জিরো হলে জিরোই হবে, ওয়ান ওয়ান হলে ওয়ানই হবে। আচ্ছা, আর নিজের সাথে নিজের কমপ্লিমেন্ট, নিজের সাথে নিজের কমপ্লিমেন্ট যদি আমরা যোগ করি তাহলে ওয়ান হবে। কেন? কারণ সে নিজে যদি জিরো হয় তার কমপ্লিমেন্ট ওয়ান, তার মানে যে কোনো একটা ওয়ান পাইছি, আউটপুট ওয়ান। আর সে নিজে যদি ওয়ান হয় তার কমপ্লিমেন্ট জিরো, তাহলে ওয়ান আর জিরো করলে ওয়ান, বুঝছো? আর এন্ড এর ক্ষেত্রে উল্টা, যে নিজের সাথে নিজেকে এন্ড করলে জিরো হয়, কারণ সে নিজে যদি ওয়ান হয় তাহলে কমপ্লিমেন্ট জিরো, তাহলে ওয়ান আর জিরো করলে তো জিরো চলে আসবে। আবার নিজে যদি জিরো হয় তাহলে কমপ্লিমেন্ট ওয়ান, জিরো ওয়ান করলে জিরো। ওকে, এটাই আর কি আইডিয়া, হ্যাঁ। আচ্ছা, এরপর বিনিময় উপপাদ্য গুলো দেখো, যে আমরা হচ্ছে এরকম এন্ড এবং অরের ক্ষেত্রে এগুলো যোগ যোগ আর গুণ বলবা না, বুঝছো? এগুলাকে যোগ আর গুণ বলবা না, এগুলাকে বলবা হচ্ছে এন্ড আর অরই বলবা, বুঝছো? এগুলো দেখতে যোগের গুণের মতো, কিন্তু তুমি যখন যোগের গুণ বলবা ওভাবে পড়বা, তোমার মাইন্ডসেটটা ওইরকম হয়ে যাবে, উইচ ইজ নট গুড, হ্যাঁ। তো এগুলো দেখো বিনিময় উপাদ্য, মানে আগে পরে ম্যাটার করে না, সিরিয়াল আগে পরে ম্যাটার করে না। আর একইভাবে অনুষঙ্গ উপাদ্য, এগুলো ছোটবেলায় আমরা পড়ছি, যে এখানে মানে আগে দুইটা করে তারপর, এটা ম্যাটার করে না কোন সিরিয়ালে করতেছো, আগে এই দুইটা এন্ড করলা তারপর এ এর সাথে, অথবা আগে এ আর বি করলা তারপর সি এর সাথে, এই সিকোয়েন্স ম্যাটার করে না, যে তিনটা একসাথে করা মানে যে কোনো এক সিরিয়ালে করলেই হবে, হ্যাঁ। আচ্ছা, তো এখান থেকে যদি আমরা যাই হচ্ছে সামনে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার এখানে যে সহায়ক উপপাদ্য, হ্যাঁ, তো এই সূত্রগুলো আমরা হচ্ছে মুখস্থ রাখবো। কিছু জিনিস আমরা মানে এমনি বুঝি, কিছু জিনিস আমরা মুখস্থ রাখবো, যেমন এই যে এটা, এটা আমরা এমনি বুঝি, তাই না? যে দুইবার কমপ্লিমেন্ট করলাম, দুইবার, যে এ যদি জিরো হয় তাহলে একবার কমপ্লিমেন্ট করলে ওয়ান হইলো, আবার কমপ্লিমেন্ট করলাম তাহলে আবার জিরো হয়ে গেল, আগের জায়গায় ফেরত আসলো, তাই না? এগুলো বুঝাই যায় এমনি, হ্যাঁ। এইটা হচ্ছে আমাদের ডি মর্গানস ল, এই যে এটা এটা আমরা লিখলাম, এটা হচ্ছে আমাদের ডি মর্গানস ল। আমরা ডি মর্গানস ল একটু পর পড়বো আবার, হ্যাঁ, যে 5 নম্বরটা এটা আসলে ডি মর্গানস ল। তো এটা আমাদের মুখস্থ রাখতে হবে, যে 4 নাম্বারটা, হ্যাঁ, এগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট, 3 নাম্বারটা, হ্যাঁ, এগুলা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। 2 নাম্বারটা তুমি এমনি বুঝবা, দেখো 2 নাম্বারটা 1 নাম্বারটা এগুলো এমনি বুঝবা, ঠিক আছে। তো এগুলো আমরা পরে ইয়ে করব। আচ্ছা, ওকে,
তো দেখো মানে 2 নাম্বারটা কি বলছে, 1 নাম্বারটা কি বলছে, 1 নাম্বারটা বলছে a প্লাস এবি, a টাইমস এবি, তাহলে গুণ করে দিলে কি হয়, a প্লাস এবি, তাই না, a প্লাস এবি। তো a মানে কি, a মানে a নিজের সাথে নিজে করলে এবি, তার মানে এটা চলে আসলো যে 2 নাম্বারটা, হ্যাঁ। আবার 2 নাম্বারটা এখান থেকে যদি আমি ডিসকাস করি তাহলে কি হবে, যে a প্লাস এবি কে চেঞ্জ করলে আমি a কমন নিতে পারি, কমন নিলে আসবে 1 প্লাস বি। তো এই যে বি এর সাথে 1 যদি অ্যাড করে দেয় তার মানে আমাদের 1 হয়ে গেল পুরোটাই, আর 1 যদি ইয়ে করি তাহলে আমাদের এ হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের পুরো হিসাবটা, যে কেন আমরা লিখছি এই দুটো সূত্র। হ্যাঁ, তো এই সূত্রগুলো তুমি নিজেই করতে পারো, নিজেই বুঝতে পারবা। তো এই সূত্রগুলার একটা রিগোরাস প্রুফের জন্য এগুলো মুখস্থ রাখবা, সংক্ষিপ্ত শোষণ সূত্র, বিভাজন উপপাদ্য মনে রাখবা। এই দুইটা সিম্বল হয়তো এখনো চিনতে পারতেছো না, এগুলো হচ্ছে এক্স অর আর হচ্ছে এক্স নর। হ্যাঁ, এক্স অর আর হচ্ছে এক্স নর, এটা আমরা পরে যখন আলোচনা করবো তখন শিখতে পারবো, সেগুলো আমরা মুখস্থ রাখবো। হ্যাঁ, আচ্ছা। তো এই সূত্রগুলাকে আমরা হচ্ছে এইভাবে তো সবসময় আনা পসিবল না বা দেখে বোঝা যায় না, তো সূত্র প্রুফ করার, প্রমাণ করার একটা ওয়ে থাকা দরকার। তো সূত্র প্রমাণ করার যে আমাদের ওয়েটা, সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের ট্রুথ টেবল, হ্যাঁ, বা সত্যক সারণী। তো আমরা একটু পর আমাদের সত্যক সারণী বা ট্রুথ টেবল দেখবো। তার আগে আমি তোমাকে বলতেছিলাম যে আমাদের ডিমর্গানস ল বলতে একটা জিনিস আছে। তো ডিমর্গানস ল জিনিসটা কি সেটা আমরা একটু দেখি। এই যে দেখো, ডিমর্গানের উপপাদ্য। ডিমর্গান কি বলছে, যে প্রথম উপপাদ্য, যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক যোগ মানে অর, যৌক্তিক যোগ মানে কি অর, যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট হলো প্রত্যেক চলকের কমপ্লিমেন্টের যৌক্তিক গুণফল, যৌক্তিক গুণফল মানে এন্ড, ঠিক আছে, এবং ভাইস ভার্সা। হ্যাঁ, তো এটার মিনিংটা কি, এটার মিনিং হচ্ছে এরকম, যে আমি যদি অনেকগুলোকে যোগ করি মানে অর করি, অর করে যদি নট করি বা কমপ্লিমেন্ট করি, তাহলে এটা হবে হচ্ছে প্রত্যেকটাকে আলাদা আলাদা কমপ্লিমেন্ট করব, আলাদা আলাদা কমপ্লিমেন্ট করে তাদেরকে এন্ড করে দিব। সবাইকে অর করে কমপ্লিমেন্ট করা মানে হচ্ছে সবাইকে নিজে একা একা কমপ্লিমেন্ট করে করে এন্ড করে দেবো। দ্বিতীয় উপাদ্য হচ্ছে এটার উল্টা। উল্টাটা কি হবে তাহলে, যে অনেকগুলাকে আমি এন্ড করলাম, এন্ড করলাম, এন্ড করে তারপর যদি আমি নোট করে দিই, তাহলে এটা কি হবে, প্রত্যেকটাকে আলাদা আলাদা যদি আমি নোট করে তারপর অর করে দিই। বুঝতে পারছো, এটা হচ্ছে ডিমর্গানস উপপাদ্য। ডিমর্গানস উপপাদ্যটা আমরা ছোটবেলায় যখন সেট এবং ফাংশন ম্যাথে পড়ছি, সেট এবং ফাংশন, সেখানেও বিভিন্ন জায়গায় আমরা ইউজ করছি একই কনসেপ্ট, যে দুইটা সেটের ইউনিয়ন এর যদি আমি কমপ্লিমেন্ট নেই তাহলে সেটা হবে তাদের ইন্ডিভিজুয়াল কমপ্লিমেন্টের ইন্টারসেকশন। একইভাবে দুইটা সেটের ইন্টারসেকশন এর যদি আমি কমপ্লিমেন্ট নেই সেটা হবে তাদের ইন্ডিভিজুয়াল কমপ্লিমেন্টের ইউনিয়ন। এই জিনিসটাই আসলে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে এই ফরম্যাট ধারণ করে, একই জিনিস, একই কনসেপ্ট। হয়তো বুঝতে সমস্যা হচ্ছে ওইটার এটা কেমনে এক জিনিস, সেটের ইন্টারসেকশন মানেই আসলে এন্ড করা, ইউনিয়ন নেওয়া মানেই আসলে অর করা, বুঝছো। তো এগুলো হয়তো আস্তে আস্তে ক্লিয়ার হবে, বাট যাই হোক একই জিনিস। আমরা তোমরা হয়তো সেট এবং ফাংশন চ্যাপ্টারে ক্লাস 8 এ 7 এ বা 9 10 এ আসলে ডিমর্গানস উপপাদ্য পড়ছো, সো ওটাই আসলে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে এই ফরম্যাটটা ধারণ করে। হ্যাঁ, আচ্ছা। তো যেটা বলতেছিলাম, যে আমাদের যে কোনো কিছু যদি আমি রিগোরাসলি প্রুফ করতে চাই, হ্যাঁ, প্রুফ করতে চাই, তাহলে প্রুফ করার জন্য বেস্ট ওয়ে হচ্ছে আমরা ট্রুথ টেবিল ইউজ করে প্রুফ করতে পারি। এটা হচ্ছে বেস্ট ওয়ে, মানে এটা হচ্ছে সবচেয়ে ভালো ওয়ে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, যে ট্রুথ টেবিল অনেক বড় হয়ে যেতে পারে। যেমন এখানে আমরা একটা জিনিস প্রুফ করতে চাইতেছি, সেটা হচ্ছে যে এই ডিমর্গানস লটা, হ্যাঁ, ডিমর্গানস লটা আমরা প্রুফ করতে চাইতেছি, যে ভাই আপনি তো মুখে বলে দিলেন ডিমর্গানস ল, কিন্তু আমার তো বিশ্বাস হচ্ছে না। তো আমরা এটা প্রুফ করতে চাই, তাহলে প্রুফ করার ক্ষেত্রে আমরা এরকম একটা টেবিল নিব, যে টেবিলের প্রথম রো গুলো হবে যে আমাদের কি কি দরকার। যেমন প্রথমে আমরা নিব এ বি সি, হ্যাঁ, যেগুলো নিব দেখো আমরা হচ্ছে যে এবিসি এর ভ্যালু লিখি। তো আমাদের তিনটা ইনপুট নিলাম, হ্যাঁ, তিনটা এবিসি। তাহলে এবিসি এর আসলে কি কি ভ্যালু হতে পারে, 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1, বাইনারির মতো করে লিখলেই হয়ে যাবে, বুঝছো, মিলে যাবে 1 1 0 1 1 1। এই 8 রকম কম্বিনেশন হইতে পারে এবিসির, যে তিনটাই 0 বা তিনটাই 1, বা এবি 0 এবি 1 সি 0, বা এ 1 বি 0 সি 0, মানে সবগুলো কম্বিনেশন এখানে চলে আসছে, বুঝছো, বাইনারির মতো করে লিখলেই হবে। তিনটা ইনপুট, তো তিনটা ইনপুটের জন্য, তিনটা ইনপুট বা তিনটা সিম্বলের জন্য আমাদের 2 টু দি পাওয়ার 3 কম্বিনেশন। হ্যাঁ, ওই যে আমরা একটু আগে ডিসকাস করতেছিলাম যে ইউনিকোড 16 বিট, এই কারণে 2 টু দি পাওয়ার 16টা, তাই কিভাবে এখানে তিনটা বিট, তাহলে 2 টু দি পাওয়ার 3 8টা কম্বিনেশন আসবে, বুঝতেই পারছো। তো এরপর এদের কমপ্লিমেন্ট গুলো নিব, মানে আমরা আলটিমেটলি প্রুফ করতে চাইতেছি কি, বুঝতে পারছো, আমরা প্রুফ করতে চাইতেছি যে এটা আমরা বললাম না ডিমর্গানস লতে, যে এইটা আর এইটা ইকুয়াল। তো এই দুইটা কলাম সেম আসবে, আমরা যখন এই হিসাবটা করে করে যাব এই দুইটা কলাম সেম আসবে, যে এবিসি তিনটাই 0 হইলে এটা যায় এটাও তা, এ আর বি 1 সি 0, তাহলে এই কলামে যেটা আসবে এই কলামে একই আসবে।
অর্থাৎ এই দুইটা কলাম সেম আসবে, এটা আমরা দেখাবো। আবার এটাও প্রুফ করবো যে এই যে আমাদের ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্যটা, এটা আর এটা সেম আসবে, এই দুটো কলাম সেম আসবে, বুঝতে পারছো? তো একটা ট্রুথ টেবিলে যদি আমাদের এরকম দুইটা কলাম সেম আসে, তাহলে আমরা বলতে পারবো যে ওই দুইটা কলামের ভ্যালু আসলে সেম, ওটা একটা সূত্র, প্রুফ করা হয়ে গেল, বুঝছো? তো আমরা করে করে যাই, চলো দেখি এই যে কমপ্লিমেন্ট গুলা। সো এ হচ্ছে 0 0 0 0 1 1 1 1, তাহলে কমপ্লিমেন্ট কি হবে 1 1 1 1 0 0 0 0। বি দেখো 0 0 1 1 0 0 1 1, তাহলে এটার কমপ্লিমেন্ট কি হবে 1 1 0 0 1 1 0 0। আচ্ছা সি দেখো আমাদের 0 1 0 1 0 1 0, তাহলে এটার কমপ্লিমেন্ট কি হবে 1 0 1 0 1 0 1 0। ওকে, তাহলে আমাদের কমপ্লিমেন্টের ঘরটা হয়ে গেল। এবার আমরা চলে যাই এন্ড করতে, মানে সরি অর করতে, অর এ এ প্লাস বি প্লাস সি, হ্যাঁ অর। তাহলে অর করলে কি হবে, হ্যাঁ এই যে এগুলো দেখবো তিনটাই জিরো, অর করলে আমাদের হবে জিরো। যে কোনো একটা ওয়ান, যে কোনো একটা ওয়ান, একটা ওয়ান, একটা করে ওয়ান আসেই, তাহলে সবগুলোই আসলে ওয়ান হবে, তাই না? আমরা জানি যে অর করলে যে কোনো একটা ইনপুট ওয়ান হইলে আউটপুট ওয়ান হবে, যে কোনো একটা ইনপুট ওয়ান হইলে আউটপুট ওয়ান হবে। আর এন্ড করলে কি হবে, এন্ড এন্ড যখন করব কি হবে, সবগুলা ওয়ান হইতে হবে, তাই না? সবগুলা এন্ডটাও করে ফেলি, চলো সবগুলা ওয়ান হইতে হবে। হ্যাঁ দেখো এন্ডটাও করে ফেলি, যে সবগুলো ওয়ান হইতে হবে। সবগুলো ওয়ান আছে একদম লাস্টেরটা, একদম লাস্টেরটা সবগুলো ওয়ান। এর আগের গুলাতে কোনো না কোনোটা জিরো আছে, তাহলে জিরো থাকলে আসলে জিরো হয়ে যাবে, তাই না? যে কোনো একটা জিরো থাকলে আসলে জিরো হয়ে যাবে। আচ্ছা এরপর দেখো আমরা হচ্ছে এই দুইটা ঘর ফিল আপ করি। তো এখন এখানে আমরা হচ্ছে মানে সবগুলা অর করছি না, এগুলাকে কমপ্লিমেন্ট করব। তাহলে 0 7টা 1, এটা কমপ্লিমেন্ট করলে কি হবে 1 7টা 0, 7টা 0 হয়ে গেল, 1 এর পর 7টা 0। হ্যাঁ আর এই ঘরটা কি হবে, এই ঘরটা হবে যে ইন্ডিভিজুয়াল এই যে কমপ্লিমেন্ট গুলা, এই কমপ্লিমেন্ট গুলার এন্ড, এ কমপ্লিমেন্ট এন্ড বি কমপ্লিমেন্ট এন্ড সি কমপ্লিমেন্ট। হ্যাঁ এই লেখাটা হয়তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, এগুলো আসলে মাঝখানে গ্যাপ আছে, গ্যাপ আছে, বুঝছো? হচ্ছে এরকম এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, হ্যাঁ একটু গ্যাপ আছে, গ্যাপটা হয়তো তোমাদের স্ক্রিনে দেখা যাবে না, অনেক ছোট, সো এই কারণে বলে দিলাম। তো দেখো এটা তাহলে করলে কি হবে, যে আমরা এই যে কমপ্লিমেন্ট গুলা এগুলা এন্ড করবো, হ্যাঁ তাহলে তিনটা ওয়ান, তিনটা ওয়ান কে এন্ড করলে আমরা পাবো ওয়ান। আর এরপরে সবগুলাতেই কোনো না কোনো জিরো আছে, 0 0 0 আছেই, তাহলে আমরা জানি এন্ড করার ক্ষেত্রে যে কোনো একটা জিরো হইলেই আসলে জিরো হয়ে যাবে আমাদের, সবগুলাই ওয়ান হওয়া লাগবে, তাই না? আউটপুট ওয়ান হইতে হলে সবগুলাই ওয়ান। তাহলে দেখো তো আমরা পেয়ে গেলাম না, যে এই কলাম আর এই কলাম আসলে সেম, এই কলাম আর এই কলাম আসলে সেম, তাহলে আমরা বলতে পারি যে আমাদের ডি মর্গানসের প্রথম উপপাদ্যটা প্রুফড, এই দুইটা কলাম সেম। ওকে, একইভাবে পরেরটাও দেখো, পরেরটার ক্ষেত্রে এই দুইটা কলাম সেম আসবে, সেম আসলে আমরা বলতে পারবো ডি মর্গানসের দ্বিতীয় উপপাদ্যটা প্রুফ হয়ে গেছে। দেখো এ বি সি, হ্যাঁ আমাদের হচ্ছে এই যে গুণ করা আছে এই যেগুলা, এগুলাকে আমরা নোট করে দেবো। তাহলে 7টা 0 1, এটাকে নোট করলে কি হবে 7টা 1 7টা 1 0, ঠিক আছে? আচ্ছা আর এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল গুলার এই যে এগুলা এ নট বি নট সি নট এগুলার যোগ বা অর। তাহলে প্রথমে তিনটাই ওয়ান, তিনটাই ওয়ান হইলে ওয়ান, তাই না? আমরা জানি যে কোনো একটা ওয়ান হইলেই ওয়ান হয়ে যাবে অরের ক্ষেত্রে, সবগুলাতেই ওয়ান আছে, ওয়ান আছে, এটাতে সব জিরো, লাস্ট একটা জিরো আর বাকি সবগুলাই ওয়ান। ঠিক আছে, তাহলে দেখো আমাদের আবার এই দুইটা কলাম সেম, তার মানে এটা আর এটা ইকুয়াল। ওকে, তাহলে ডি মর্গানসের ফার্স্ট ল আর সেকেন্ড ল আমরা প্রুফ করলাম। এভাবে যে কোনো কিছু, যে কোনো কিছু আমরা যদি যে এগুলা প্রুফ করতে চাই, এগুলার যে কোনো কিছু প্রুফ করতে চাইলে আমাদের লেফট হ্যান্ড সাইড এর জন্য একটা কলাম রেডি করব, রাইট হ্যান্ড সাইডের জন্য একটা কলাম রেডি করব, রেডি করে দুইটা কলাম যে সেম আসবে এটা দেখালেই আমাদের আসলে হয়ে যাবে, বুঝছো? এরকম আর কি, যে লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইড, তার মানে ইকুয়াল, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল। ওকে, তাহলে এটা হচ্ছে ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল। ওকে, ট্রুথ টেবিলের একটাই সমস্যা যে এটা বড় হয়ে যায় অনেক সময়, এই মানে দেন এটাও এনাফ বড় হয়ে গেছে আসলে, তো এটাই আর কি। আদারওয়াইজ ট্রুথ টেবিল ইজ ভেরি গুড। সো আমাদের কোশ্চেন এরকম আসে না ইউজুয়ালি, আমি দেখছি, বাট এমসিকিউ তে তোমাকে এরকম একটা ট্রুথ টেবিলের মধ্যে কিছু কিছু ঘর খালি দিয়ে দিল, খালি দিয়ে জিজ্ঞেস করলো যে ওই ঘরে কি বসবে, তুমি করতে পারবে না। তোমাকে যদি আমি এই ঘরটা নাই করে দিই, সব দিয়ে দিলাম, এটা নাই করে দিলাম, এগুলো তুমি করতে পারবে, রাইট? এরকম ট্রুথ টেবিলে যদি দেই, তাই না? কোশ্চেন মার্ক দিয়ে দিল যে অমুক ঘরে কি বসবে, করতে পারবে, রাইট? আচ্ছা, তো দেখো আমাদের বুলিয়ান অ্যালজেব্রার সমীকরণ সরলীকরণ শিখবো এখন আমরা। হ্যাঁ সরলীকরণ, যে আমাদের বুলিয়ান অ্যালজেব্রায় আমরা অনেক সময় এরকম লজিক ফাংশন লিখি, তাই না? যে একটু আগে আমি লিখলাম এরকম যে এ প্লাস এ বি, হ্যাঁ বা এটার সাথে আমি আরো যোগ করে দিলাম যে এ বি সি, এরকম। তাহলে এটা আমাদের একটা লজিক ফাংশন, তাই না? এটা আমাদের একটা ফাংশন। যেমন আমরা লিখতাম যে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু, তাই না? এটা একটা এক্স এর ফাংশন। তাহলে এটাও একটা ফাংশন, এটা কি এ বি সি তিনটা চলকের ফাংশন, তাই না? এ বি সি তিনটা চলকের ফাংশন। আমরা এ বি সি লিখলাম না ব্র্যাকেটে এভাবে, বাট বুঝতে পারতেছো যে এগুলো হচ্ছে
এটা হচ্ছে কি আমাদের বীজগণিতের ফাংশন, ডেসিমাল যে বীজগণিত আমরা ইউজ করি, এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার ফাংশন। হ্যাঁ, বুলিয়ান অ্যালজেব্রা। আচ্ছা, তো এরকম একটা ফাংশনকে আমরা ছোট করে সংক্ষিপ্ত করতে চাই। যেমন এখানে আমি তিনটা থেকে যদি এ কমন নেই, আমাদের এখানে আসবে 1, এখানে আসবে বি, আর এখানে আসবে বিসি। তো আমরা জানি 1 যে কোনো কিছুর সাথে যদি আমি অর করি তাহলে পুরোটাই আসলে 1 হয়ে যায়। অর করলে পুরোটাই আসলে 1 হয়ে যায়। হ্যাঁ, পুরোটাই 1 হয়ে যায়। তাহলে পুরোটা যদি 1 হয়ে যায় এটা কি হবে? এ 1, তার মানে এ। বুঝতে পারছো? এরকম আর কি। তো এই এই যে এটা এটা একটা সরলীকরণ, মাত্র আমরা যেটা করলাম এটা একটা সরলীকরণ, তাই না? আমরা এরকম করছি না যে ফাংশনটাকে আমরা সিম্পলিফাই করতে চাই, ছোট করতে চাই। তো এই সরলীকরণ গুলা আমরা কিভাবে করতে পারি দেখো, এখানে কিছু রুল আমাদের বলেছে যে সমীকরণের বাম দিক থেকে ডান দিকে সরলীকরণ শুরু করব। প্রথমে বন্ধনীর ভিতর মানে ব্র্যাকেটের ভিতর যেগুলো থাকবে সেগুলো আগে করব। সকল পূরক বা নট অপারেশন এর কাজ শুরুতে করতে হবে, তারপর এন্ড করতে হবে, তারপর অর করতে হবে। বুঝছো? এরকম একটা সিরিয়াল দিচ্ছে যে নট, এন্ড, এরপর অর। এরকম আমরা পড়ছিলাম তাই না? বডম্যাস পড়ছিলাম না আমরা ছোট থাকতে? বডম্যাস, বা আমরা পড়ছিলাম, তোমরা হয়তো অনেকে বডম্যাস না পড়ে PEMDAS এটাও পড়তে পারো। হ্যাঁ, ডি এটাও পড়তে পারো। হ্যাঁ, একই জিনিস। ঠিক আছে, পেমডাস। হ্যাঁ, একই জিনিস, যে ফার্স্টে ব্র্যাকেট বা প্যারেনথেসিস, তারপর হচ্ছে অর, হ্যাঁ এরকম আর কি, বা এক্সপোনেন্ট, হ্যাঁ তারপর হচ্ছে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, তারপর সাবট্রাকশন। তাই না? পড়ছো না ফার্স্টে? আচ্ছা, তো ওইভাবেই আমরা যদি সিম্পলিফাই করি, দেখো এইটার অ্যান্সার কি আসবে, যে এ অর বি নট এই পুরাটার উপর একটা কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করি, করে দেখি এটা কি আসে। ফার্স্টে আমরা নটের কাজ করব। হ্যাঁ, নট। তাহলে নটের কাজ যদি আমরা করি তাহলে আমরা ডিমর্গানস লতে ফেলে দিব, যে এ এর উপর একটা কমপ্লিমেন্ট, আর বি বার এটা আমাদের ছিল, এটার উপর একটা কমপ্লিমেন্ট, পুরোটার মাঝখানে যোগ ছিল, এখন হয়ে যায় পুরোটার মাঝখানে গুণ। দেখো আমরা ডিমর্গানস ল অ্যাপ্লাই করে দিছি। হ্যাঁ, ডিমর্গানস ল অ্যাপ্লাই করে দিছি। ওকে, ডিমর্গানস ল অ্যাপ্লাই করার পর এখন আমাদের, হ্যাঁ ডিমর্গানস ল অ্যাপ্লাই করার পর এখন আমাদের, তোমাদের কাছে যদি বুঝতে সমস্যা হয়, দেখো এই এটাকে আমি ধরলাম মনে করো এক্স, আর এই বি কমপ্লিমেন্ট এই পুরোটাকে আমি ধরলাম হচ্ছে মনে করো ওয়াই। তাহলে আমাদের এখানে কি ছিল, যে এক্স প্লাস ওয়াই পুরোটার উপর কমপ্লিমেন্ট, তাহলে কি হবে? এক্স কমপ্লিমেন্ট গুণ ওয়াই কমপ্লিমেন্ট। এখন আমাদের এক্স কত ছিল? এক্স হচ্ছে এ, আর ওয়াই কত ছিল? বি বার, এই পুরোটা ছিল হচ্ছে ওয়াই। তাহলে কমপ্লিমেন্ট হলে আবার আরেকটা কমপ্লিমেন্ট। ঠিক আছে, এইটা আর কি, মানে বি বার পুরোটাই আমাদের একটা সিম্বল এখানে, তাই না? আচ্ছা, তাহলে এরপরের লাইনে আমরা কি করতে পারি, দেখো এই যে এটা হইলো, তাহলে এটার পর আমরা এ রাখলাম, এ কমপ্লিমেন্ট। আর ডাবল কমপ্লিমেন্ট থাকলে কি, ডাবল কমপ্লিমেন্ট মানে কি, কাটাকাটি চলে আসলে বি চলে আসবে, তাই না? বি। তাহলে দেখো এটা আমাদের কোন অপশন আছে? অপশন বি তে আছে, এ বি নট। ওকে, তাহলে এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এভাবে আমরা সরলীকরণ করব। তারপর এটা দেখো বাংলা বর্ণমালা, ও এটা আগের কোয়েশ্চেন, ইউনিকোড। আচ্ছা, এটাও আসলে আগের কোয়েশ্চেন, এটা তোমাদের বলতে খেয়াল নাই। হ্যাঁ, এই যে জি এর আস্কি কোড, এটা আগের টপিকের কোয়েশ্চেন, যে জি এর আস্কি কোড 71 হলে এইচ এর কত? তো জি যদি 71 হয়, ক্যাপিটাল জি এর সাথে আমি যদি 32 যোগ করি তাহলে আমি স্মল জি পাবো। তার মানে আমি স্মল জি কত হবে? 71 এর সাথে 32 যোগ করলে 73, 103, তাই না? 103। তাহলে তারপরেরটা হবে এইচ, 104। তাহলে এটার অ্যান্সার 104। ঠিক আছে, এটা আগের টপিকের কোয়েশ্চেন বাই দ্য ওয়ে, এটা এখানে চলে আসছে। ওকে, 104 ক্লিয়ার। আচ্ছা, তো এখন আমরা এখানে আসি, হ্যাঁ বুলিয়ান অ্যালজেব্রা আবার। তো এই বুলিয়ান অ্যালজেব্রাটা আমরা করি। বুলিয়ান অ্যালজেব্রা আসো, এখানে আমাদের বলতেছে এই পুরোটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে। তো দেখো আমরা সিম্পলিফাই করি আস্তে আস্তে। তো ফার্স্টে মনে করো এই দুটো আমরা মাল্টিপ্লাই করে দিই। হ্যাঁ, মাল্টিপ্লাই করে দিলে কি হবে? বি বি বার, তারপর হবে বি সি, তারপর হবে সি বার বি বার, তারপর হবে সি বার সি। ওকে, তারপর এই পাশের কাজটা, হ্যাঁ এই পাশে কি করব আমরা? এই পাশে আমি ডিমর্গানস ল অ্যাপ্লাই করে দেবো। হ্যাঁ, তাহলে কি হবে? এ বার ডাবল বার, বি একটা বার, এরপরে সি একটা বার আবার বার, তাই না? ডিমর্গানস ল অ্যাপ্লাই করে দিলাম। তারপরে লাইন কি করব দেখি, বি আর বি বার এটা আসলে জিরো হয়ে যাবে, তাই না? সি আর সি বার এটা আসলে জিরো হয়ে যাবে। তাহলে আমাদের থাকতেছে বি সি, আমাদের থাকতেছে বি বার সি বার, আগে পরে লেখা কোনো সমস্যা না, এটা বলছি। আর এই পাশে থাকতেছে আমাদের এ, ডাবল কমপ্লিমেন্ট কাটাকাটি চলে যাবে, বি একটা বার আর সি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই পর্যন্ত আসলো। আচ্ছা, তাহলে এরপর আমরা কি করতে পারি? এরপর আমরা হচ্ছে অনেক কিছুই করতে পারি। হ্যাঁ, এটাকে আরো হয়তো সিম্পলিফাই করা যায়। যেমন আমরা চিন্তা করে দেখি, আমাদের আমরা যদি এইটা করি, যে বিসি আমাদের আছে, হ্যাঁ বি বার সি বার আমাদের আছে, এইটাকে আমি চাইলে দুইবার লিখতে পারি না? এটাকে আমি চাইলে দুইবার লিখতে পারি। হ্যাঁ, দুইবার লিখতে পারি, একই কথা মানে, তাই না? আমরা পড়ছিলাম যে নিজের সাথে নিজে যোগ করলে আসলে নিজেকেই পাওয়া যায়। তো একটা জিনিসকে আমি দুইবার লিখলাম। ওকে, দুইবার লিখে এখন যদি আমি এটার সাথে এইটা কমন নেই, এখান থেকে আমি যদি সি কমন নেই,
হ্যাঁ, আর চাইলে হচ্ছে আমি এইটার সাথে এইটা কমন নিতে পারি, রাইট? তাহলে আমাদের হয়তো একটু সিম্পলিফাই হবে। যেমন এখান থেকে যদি সি কমন নেই তাহলে আসবে বি প্লাস এ বি বার। হ্যাঁ, আবার এখানে যদি আমি ইয়ে কমন নেই, কি বলে, এই পাশে যদি আমি বি প্রাইম কমন নেই তাহলে এখানে আসবে হচ্ছে সি প্রাইম প্লাস এসি। হ্যাঁ, সি প্রাইম প্লাস এসি। আচ্ছা, ওকে, আমরা হচ্ছে এই যে এটার সাথে এটা কমন নিলাম আর এটার সাথে এটা কমন নিলাম। আচ্ছা, এরপর তোমাদের একটা সংক্ষিপ্ত শোষণ সূত্র ছিল, তোমাদের মনে আছে কিনা আমি জানি না। হ্যাঁ, আমাদের ওই স্লাইডে ছিল যে এক্স প্লাস ওয়াই জেড, এটাকে আমরা লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই টাইমস এক্স প্লাস জেড। হ্যাঁ, একটু দেখো সূত্রটা একটু খেয়াল করো, এটা আমাদের সংক্ষিপ্ত শোষণ সূত্রের মধ্যে ছিল। হ্যাঁ, এক্স প্লাস ওয়াই জেড থাকলে এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই গুণ এক্স প্লাস জেড। তাহলে দেখো এখানে এরকম আছে আমাদের যে এক্স প্লাস ওয়াই জেড, এই যে এক্স প্লাস ওয়াই জেড, তাহলে এটাকে আমরা ভাবে লিখতে পারি। হ্যাঁ, লিখলে আরো শর্ট হয়ে আসবে। তো দেখো আমরা লিখলাম যে সি ইন্টু বি প্লাস এ এক্স প্লাস ওয়াই আবার এক্স প্লাস জেড। একইভাবে এখানে আসবে কি বি প্রাইম সি প্রাইম প্লাস এ আর সি প্রাইম সি। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের এই যে এই জিনিসটা, এটা ওয়ান হয়ে যাবে, তাই না? এটা ওয়ান হয়ে যাবে, নিজের সাথে নিজের কমপ্লিমেন্ট অর করলে ওয়ান হয়ে যায়। আর এটাও আসলে কি ওয়ান হয়ে যাবে, তাই না? নিজের সাথে নিজের কমপ্লিমেন্ট করলে ওয়ান হয়ে যায়। তাহলে ফাইনালি আমাদের এরকম থাকবে যে সিবি প্লাস, বা আমরা সিবিটাকে বিসি লিখি, ঠিক আছে, বিসি প্লাস এ সি প্লাস এখানে আসবে হচ্ছে বি প্রাইম সি প্রাইম প্লাস এ বি প্রাইম। ওকে, এই আর কি। তো ফাইনালি আমি চাইলে আবার এটাকে কমন নিতে পারি নাকি, এটাকে আমরা কমন নিতে পারি। এই আর কি, ঠিক আছে। বিসি প্লাস বি প্রাইম সি প্রাইম প্লাস এ কমন নিলে আমাদের থাকবে বি প্রাইম প্লাস সি, ঠিক আছে। এটা অনেকটা আগের ফরম্যাটে, বাট যাই হোক আমাদের হয়তো একটু শর্ট হয়েছে। তো এইভাবে আমরা হচ্ছে আগাইতে পারি। ওকে, আচ্ছা, তো আমি বলবো, সাজেস্ট করবো তোমরা যখন প্র্যাকটিস করবা তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে কিছু টুলস আছে, হ্যাঁ, প্র্যাকটিস করার সময়। যেমন হচ্ছে একটার নাম আমার মনে আছে এখন, ডিকোড .fr, হ্যাঁ, একটা ওয়েবসাইট আছে, ওইটার স্ল্যাশ হচ্ছে বুলিয়ান সামথিং, আমার মনে নাই। হ্যাঁ, বুলিয়ান অ্যালজেব্রা। তো তুমি এটা লিখে গুগলে সার্চ দিও যে বুলিয়ান অ্যালজেব্রা শর্টেনার, লিখে সার্চ দিলে হচ্ছে এরকম পাবা কিছু শর্টেনার, যেগুলো হচ্ছে তোমাকে শর্ট করে ফাইনাল ভার্সনটা তোমাকে দিবে। তো তুমি তখন তোমার অ্যান্সারটা মিলে দেখতে পারো যে আমি কি মানে ঠিকঠাক মতো অ্যান্সারে পৌঁছতে পারছি কিনা, বুঝছো? এটা করে দেখতে পারো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা পরের কোয়েশ্চেনে যাই। হ্যাঁ, দেখো এই যে এখানে এখানে আমাদেরকে প্রুফ করতে বলছে যে এইটা ইকুয়ালস টু এটা, হ্যাঁ, বাম পাশের এটা ডান পাশের এটা ইকুয়াল হবে। তো এটা খুবই সহজ আসলে, বাই দ্য ওয়ে, এটা তুমি গুণ করে দিলে হয়ে যাবে। দেখো এম এম প্রাইম চলে গেল, হ্যাঁ, এম এন আসলো, তারপর হচ্ছে এন প্রাইম এম প্রাইম আর হচ্ছে এন প্রাইম এন, ঠিক আছে। তাহলে এটা জিরো আর এটা জিরো, হ্যাঁ, তাহলে আমাদের থাকবে হচ্ছে এম এন প্লাস হচ্ছে এম প্রাইম এন প্রাইম। ওকে, আচ্ছা, এটার উপর মনে হয় একটা নোট দেয় নাই ভুলে, হ্যাঁ, কোয়েশ্চেনটা এটার উপর একটা নোট থাকবে, বুঝছো? এটার উপর একটা নোট থাকবে। হ্যাঁ, এটা দেয় নাই কোয়েশ্চেনে, হ্যাঁ, সরি অ্যাবাউট দ্যাট, এটা নোট থাকবে না, ইকুয়াল হবে না, বাই দ্য ওয়ে। আচ্ছা, তো এরপর যদি এখানে একটা নোট থাকে তাহলে দেখো এরপর আমরা ডিমর্গানস ল অ্যাপ্লাই করে দিলাম যে এম এন অর এম প্রাইম এন প্রাইম, এটার উপর একটা নোট, ঠিক আছে। আচ্ছা, এটার উপর একটা নোট, হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা আমরা হচ্ছে ডিমর্গানস ল অ্যাপ্লাই করলাম। এরপর দেখো এখানে আবার এম এন আসছে পুরোটার উপর নোট, এটার উপর আবার ডিমর্গানস ল অ্যাপ্লাই করি যে এম আর এন আলাদা করে দিলাম, মাঝখানে আমি অর দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে আমাদের গুণ ছিল, আর এখানে আবার একই কাজ করি, এম এন। ওকে, তাহলে আমাদের কি দাঁড়াইলো, এখন দাঁড়াইলো এম প্রাইম প্লাস এন প্রাইম গুণ এম প্লাস এন। হ্যাঁ, এখন এটাকে আবার গুণ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। হ্যাঁ, যে এম প্রাইম এম প্লাস এম প্রাইম এন প্লাস এন প্রাইম এম প্লাস এন প্রাইম এন। সো নিজের সাথে নিজে এই দুটো জিরো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসলো এম প্রাইম এন প্লাস এন প্রাইম, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সেখানে একটা নট ছিল, নটটা আসলে মিসিং হয়ে গেছে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের যে কোনো একটা নট থাকবে আর কি, হ্যাঁ, আদারওয়াইজ মিলবে না। আচ্ছা, সো এরপর দেখো আমরা কিছু এমসিকিউ দেখি, যেখানে কি বলতেছে যে বাইনারি ডিজিট 1 দ্বারা কম্পিউটার ইলেকট্রনিক সার্কিটে কত ভোল্টের সমতুল্য ধরা হয়।
তো এটা আমরা পড়ছি যে বাইনারি ডিজিট 1 কে আমরা হচ্ছে সাধারণত 2 থেকে 5 ভোল্ট ধরি, তাই না? 2 থেকে 5 ভোল্ট, বাইনারি 1 হচ্ছে 2 থেকে 5 ভোল্ট। আচ্ছা, ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 0 কি নির্দেশ করে? 0 নির্দেশ করে 0 থেকে 0.8 ভোল্ট, তাই না? 0 থেকে 0.8 ভোল্ট। তারপর কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কম্পিউটারের অভ্যন্তরীণ কাজ করে? কম্পিউটার আসলে বাইনারি বোঝে, তাই না? 0 আর 1, এছাড়া কম্পিউটার কিছু বোঝে না। বুলিয়ান বীজগণিত বার চিহ্ন কি নির্দেশ করে? বার মানে নট অপারেশন, তাই না? বার, উপরে একটা বার দেওয়া মানে কি? নট অপারেশন। হ্যাঁ, আচ্ছা, এ বি কমপ্লিমেন্ট বা এ বি বার ইন্টু এ বি এ প্লাস বি, এটাকে সরলীকৃত করলে কি হবে? চলো করি। এটাতে ফার্স্টে আমরা যদি ডিমর্গানস ল অ্যাপ্লাই করি, তাহলে এই যে মাঝখানে যোগ চলে আসলো, হ্যাঁ, এরপর হচ্ছে এ প্লাস বি। একটু আগে যে ম্যাথটা করলাম ওটাই আর কি, বুঝছো? একটু আগে করলাম না, ওইটাই আসলে আসবে। এ এ এ বার বি, বি বার এ প্লাস বি বার বি। সো এই দুইটা 0 হয়ে যাবে, তাহলে আমাদের থাকবে হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। ওকে, এটাকে আমরা হচ্ছে এক্সর বলি। হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে এক্সর। এক্সর, এক্সর, এটার নাম হচ্ছে এক্সর। ওকে, তোমরা হয়তো এক্সর গেট পড়ছো, আই এম অ্যাজিউমিং। তো এক্সর, হ্যাঁ, এটাকে আমরা এক্সর বলি। হ্যাঁ, এটা একটা নিউ জিনিস যেটা আমরা অলরেডি আসলে ডিসকাস করিনি এখন পর্যন্ত, বাট এটাকে আমরা এক্সর বলি। হ্যাঁ, আর এক্স নর দেখতে কেমন? এক্সর, এক্স নর হচ্ছে এক্সরের উল্টা। হ্যাঁ, এক্স নর হচ্ছে এক্সরের উল্টা, মানে এক্সর করে তারপর কমপ্লিমেন্ট, এটা হচ্ছে এক্স নর। ঠিক আছে? তো এই যে একটু আগে আমরা দেখতেছিলাম, হ্যাঁ, এই যে এটা হচ্ছে এক্সর, বুঝছো? এই যে এটা হচ্ছে এক্সর। হ্যাঁ, আর এটা কমপ্লিমেন্ট দিলে এটা হবে এক্স নর, যেমন এই যে এটা আসছিল ভিতরে, এটা এক্স নর আসছিল, কমপ্লিমেন্ট করলে আবার এক্স। আচ্ছা, হাউএভার এরপরে যদি আমরা যাই বুলিয়ান অ্যালজেব্রা, এটা লিখছি আমরা, হ্যাঁ, এ এক্সর বি। আচ্ছা, এরপর দেখো বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এ প্লাস এ কি 1 না, এ প্লাস এ কি 0 না, এ প্লাস 1 কি এ না, এ প্লাস 0 হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক আছে। এগুলার সঠিক অ্যান্সার গুলো আমি তোমাদেরকে বলি। হ্যাঁ, যে এ প্লাস এ করলে আসলে এ আসবে, এ প্লাস এ করলে আসলে এ আসবে, এ প্লাস 1 করলে আসলে 1 আসবে, বুঝছো? তো এগুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপর দেখো যে y ইকুয়ালস টু a নট প্লাস বি, এর সাথে মাল্টিপ্লাই হবে a নট প্লাস বি প্রাইম, a প্রাইম প্লাস বি প্রাইম। হ্যাঁ, সরলীকৃত মান কি হবে? চলো করি। তাহলে y আমরা যদি গুণ করে দেই একবারে, হ্যাঁ, দেখো a প্রাইম প্লাস হচ্ছে আমাদের a প্রাইম বি প্রাইম, হ্যাঁ, প্লাস আমাদের হচ্ছে বি a প্রাইম প্লাস হচ্ছে বি বি প্রাইম। তো বি বি প্রাইম এটা আসলে 0 হয়ে যাবে, তাহলে বাকি থাকতেছে কি? যে a প্রাইম প্লাস a প্রাইম বি প্রাইম প্লাস এ প্রাইম বি। তাহলে এখানে যদি আমরা আবার এ প্রাইমটা কমন নেই, সবগুলা থেকে যদি এ প্রাইম কমন নেই, হ্যাঁ, সবগুলাতেই যেহেতু আমাদের এ প্রাইম আছে, সবগুলা থেকে যদি আমি এ প্রাইমটা কমন নেই, তাহলে আমাদের কি আসবে? 1 প্লাস বি প্রাইম প্লাস বি। তা আমরা যদি 1 এর সাথে যে কোনো কিছু করলে 1 হয়ে যায়, তার মানে আমাদের এ প্রাইম হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এ প্রাইম। ওকে, আচ্ছা, তো এগুলো কিন্তু জিএসটি তে আসছে, বুঝছো? মানে এগুলো একটু করতে হবে, এগুলো প্র্যাকটিস থাকতে হবে। প্র্যাকটিস না থাকলে সমস্যা। হ্যাঁ, প্র্যাকটিস না থাকলে সমস্যা, অল্প সময় করতে পারবো না। আচ্ছা, আবার দেখো যে এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস এ বি হোল প্রাইম, হ্যাঁ, এইটার সরলীকৃত মান কি জানতে চাইছি। হ্যাঁ, আচ্ছা, তো কিভাবে করতে পারি এটা? এটা আমরা হচ্ছে ডিমর্গানস দিয়ে করতে পারি, যে এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস এ প্রাইম প্লাস বি প্রাইম। দেখো তো এটাতে যদি আমি ডিমর্গানস অ্যাপ্লাই করি তাহলে এটা হয়ে যাবে। তো একই জিনিস দুইবার করে আসছে না, তার মানে আলটিমেটলি এ প্রাইম প্লাস বি প্রাইম। ওকে, কিন্তু এটা আবার অ্যান্সারে নাই, তাহলে এটাকে আবার ডিমর্গানস ল অ্যাপ্লাই করো, তার মানে এ বি হোল প্রাইম। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, যে এ বি হোল প্রাইম। ওকে, এ বি হোল প্রাইম। আচ্ছা, আমরা ফার্স্ট আর কি এটাতে ডিমর্গানস ল অ্যাপ্লাই করছি। হ্যাঁ, ডিমর্গানস ল অ্যাপ্লাই করছি, তারপর আবার এটাতে ডিমর্গানস ল অ্যাপ্লাই করছি। আচ্ছা, সো একইভাবে এই কোয়েশ্চেনটার মতোই যে এবি প্রাইম এবি এর সরলীকৃত মান কত? তো এটা আমরা একটু আগে করছি, এটা হচ্ছে কি আসবে? এক্স অর আসবে, তাই না? এক্স অর। আচ্ছা, তারপর দেখো এক্স প্লাস ওয়াই আর এক্স প্রাইম প্লাস ওয়াই বুলিয়ান রাশিটা সরলীকৃত, এটা আমরা একটু আগে করছি। এটা আসলে বোধহয় এক্স আসবে, রাইট, বা ওয়াই আসবে। চলো দেখি, এটা আমরা যে সংক্ষিপ্ত শোষণ সূত্র দিয়েও করতে পারি। তোমাদেরকে বলছিলাম এরকম যে আমাদের একটা সূত্র আছে, তাই না, যে এ প্লাস বিসি যদি হয় এটা হবে এ প্লাস বি। আমি আগের বার এক্স ওয়াই দিয়ে লিখছিলাম, হ্যাঁ, তো এবার এবি দিয়ে লিখলাম এ প্লাস সি। হ্যাঁ, এটা তাহলে দেখো ওই সূত্রটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি আসে? আমাদের এক্স প্লাস ওয়াই, হ্যাঁ, আর হচ্ছে এক্স প্রাইম প্লাস ওয়াই। এটাকে আমরা কি লিখতে পারি দেখো তো? এটাকে আমরা এভাবে লিখতে পারি না, যে ওয়াই প্লাস এক্স প্রাইম। হ্যাঁ, তাহলে এরকম হলো না যে এ প্লাস বি এ প্লাস সি?
তাহলে কি হবে a প্লাস বিসি, তার মানে y প্লাস এক্স এক্স প্রাইম, আর এক্স এক্স প্রাইম করলে হয় 0, তার মানে শুধু y, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে শুধু y। বুঝতে পারছো? আমরা যে ওই সূত্রটা উল্টা অ্যাপ্লাই করলাম আর কি, হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, ডিমর্গানসের উপপাদ্য কোনটা? এটা অবশ্যই সহজ, এই যে এইটা হচ্ছে আমাদের ডিমর্গানসের উপপাদ্য, তাই না? ফার্স্ট অফ অল এক্সর তো নাই। আচ্ছা, কোনটি সার্বজনীন গেট? ওকে, তো এটা হচ্ছে আমাদের গেট থেকে কোয়েশ্চেন, হ্যাঁ, যেটা আমরা পরের টপিকে আসলে পড়বো, যে কোনটি সার্বজনীন গেট। সো আমরা যখন পড়বো তখন আমরা দেখবো যে আমাদের অর গেটের একটা নট ভার্সন আছে, যে অর গেট করার পরে আমি যদি নট করে দেই এটাকে আমরা বলি নর গেট। আবার এন্ড পড়ছি না আমরা, এন্ড করার পর যদি আমি নট করে দেই তাহলে এটাকে আমরা বলি ন্যান্ড গেট। হ্যাঁ, এগুলাকে গেট কেন বলতেছি ভাইয়া? গেট বলার রিজন হচ্ছে যখন আমরা এই এন্ড অপারেশনটাকে যখন আমরা সার্কিটে ইমপ্লিমেন্ট করি, এন্ড অপারেশনটাকে আমরা যখন সার্কিটে ইমপ্লিমেন্ট করি তখন ওটার নাম হয়ে যায় গেট। সার্কিটে যখন ইমপ্লিমেন্ট করি তখন ওটার নাম হয়ে যায় গেট। যেমন আমরা বলতেছি এখন যে 1 আর 1 কে এন্ড করব, এ আর বি কে এন্ড করব, যখন আমরা সার্কিটের মধ্যে থাকবে ওটাকে একটা গেট বলতেছে, যে একটা গেট দিয়ে দুইজন ঢুকবে, বাইরে হবে একজন। কোনটা বের হবে আই ডোন্ট নো, মানে হ্যাঁ উই নো, ওই অ্যান্সারের উপর আর কি, হ্যাঁ, 1 আর 0 এর উপর ডিপেন্ড করে। তো সার্বজনীন গেট হচ্ছে যে ন্যান্ড গেট আর হচ্ছে নর গেট। ওকে, সার্বজনীন গেট হচ্ছে ন্যান্ড গেট আর হচ্ছে নর গেট। ওকে, আচ্ছা, তারপর দেখি যে কোনটি মৌলিক উপপাদ্য। হ্যাঁ, তো মৌলিক উপপাদ্যের মধ্যে আমরা পড়ছিলাম যে এটা আসলে ভুল, এটাও ভুল, এটা ঠিক আছে, হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটাও ভুল, এটা হবে হচ্ছে 1, এটা হবে হচ্ছে এ, আর এটা হবে হচ্ছে 1। হ্যাঁ, প্রত্যেকটাই ভুল। আচ্ছা, তারপর দেখো নিচের কোনটি বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য নয়। হ্যাঁ, মৌলিক উপপাদ্য নয়। আচ্ছা, এটা আসলে বিনিময় উপপাদ্য, রাইট? যেটা বিনিময়, আর এটার তো সমান চিহ্নই নেই, এটা তো সমান চিহ্নের পাশে কিছুই নেই, তাহলে এটাই কারেক্ট আনসার। এটা বাই দ্য ওয়ে বিনিময় উপপাদ্য, হ্যাঁ, এটাও মৌলিক উপপাদ্য না, এটা বিনিময় উপপাদ্য। এটা মৌলিক আর এটা মৌলিক, হ্যাঁ, এই দুইটা মৌলিক। সো এটার সমান চিহ্নের পাশে কিছু নাই দেখে এটা দাগাইলাম, আদারওয়াইজ এটা দাগাইতাম। আচ্ছা, ওকে, সো উইথ দ্যাট আমাদের তাহলে প্রথম মানে বুলিয়ান অ্যালজেব্রার প্রথম পার্টটা শেষ, আমাদের চ্যাপ্টার 3 এর থার্ড লেকচার আজকে শেষ। আমাদের চ্যাপ্টার 3 এর বাকি লেকচার গুলোতে ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে। সো তোমরা আমি সাজেস্ট করব যে তোমরা পরের লেকচার গুলোতে যাওয়ার আগে যাদের একটু সমস্যা রয়ে যাচ্ছে, হ্যাঁ, বুলিয়ান অ্যালজেব্রা, তারা একটু প্র্যাকটিস করো এবং ভিডিওটা আরেকবার দেখো আমরা প্রত্যেকটা এমসিকিউতে কিভাবে সলভ করলাম, এবং এই সলভ করার প্রফিসিয়েন্সিটা তোমার থাকতে হবে, বুঝছো? খুব ফাস্ট সলভ করতে হবে, কারণ একটা এমসিকিউর জন্য তুমি আধ মিনিট থেকে 1 মিনিট পাইতেছো, হ্যাঁ, বা ম্যাক্সিমাম 1.5 মিনিট পাইতে পারো কোনো কারণে আর কি, হ্যাঁ, যদি তোমার অন্য কোয়েশ্চেন গুলো খুব ফাস্ট অ্যান্সার করতে পারো। তো এটাই আর কি। তাহলে উইথ দ্যাট সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার ইনশাআল্লাহ পরের লেকচার দেখা হবে। আল্লাহ হাফিজ।